আজকে আমাদের সাথে আছে মিস্টার অরিন্দম গোস্বামী। Let's start with what is AI, right? AI basically is an attempt where we try to create machines যেগুলি think আর act humans এর মতন করতে পারে। Maybe at India level or maybe globally, are there any regulatory frameworks? গভর্নমেন্ট প্রকিওর তো করছে আন্ডার ইন্ডিয়া এআই মিশন। এআই কলোনিয়ালিজম কিংবা এআই ইম্পিরিয়ালিজম একটা ফেজ এখন আসছে। কতগুলো অ্যাসপেক্টস অফ রেগুলেশন থাকা উচিত? Two categories, one before you're trained, while you're training, and the other is তোমার যখন ইনফারেন্সেস এর সময় যে আউটপুট গুলি আসে ওইগুলিকে তুমি রেগুলেট করো। হ্যাঁ, তাহলে চতুর্থ অ্যাসপেক্ট হলো ডেটা প্রোটেকশন। এসেনশিয়ালি একটা ক্লাস 9-এর স্টুডেন্ট, তাকে যদি বলা হয় যে এআই এর সুফল ও কুফল এই নিয়ে একটা রচনা লেখো, তো এই এআই টুলস এমএসএমইস দের এনেবল করবে টু অটোমেট রুটিন টাস্ক, যে বুক কিপিং হয়ে গেল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট হয়ে গেল। তাহলে কি এআই আমার চাকরি খেয়ে নেবে? মানে এই ভয়টা তো আমাদের থাকেই। তোমার দেখা উচিত ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ডিসক্রিট টাস্ক, মানে পুরো জব দেখা উচিত না। ইট ইজ বেটার টু লুক অ্যাট ইট অ্যাজ টাস্ক দ্যাট উইল গেট রিপ্লেসড বাই এআই। মানে একটা পয়েন্টে প্রচুর লোক চাকরি হারাবে এবং ইনইকুয়ালিটি এমন একটা জায়গায় চলে যাবে যে ইট বিকামস ডেঞ্জারাস। মানে what is China doing right? এই ওয়ার্ডস গুলি ইউজ করতে খুব ইজি, যে আপস্কিল করো, রিস্কিল করো, বাট এক্স্যাক্টলি কি আপস্কিল করতে হবে, অত ফিউচারে দেখা, দ্যাট ইজ সাম দ্যাট রিকোয়ার্স সাম অ্যামাউন্ট অফ অ্যাকচুয়াল কগনিটিভ ইনভেস্টমেন্ট বাই সামবডি। যেই কাজটা আমার ধরো আগে 3,000 টাকায় হতো, সেটা আমার এখন 30 টাকায় হয়তো হয়ে যাবে। AI will open up other avenues also. নমস্কার, কফি হাউস এক্সপিরিয়েন্সের আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে আছে মিস্টার অরিন্দম গোস্বামী। অরিন্দম গোস্বামী is a senior research analyst in the Takshashila Institution, working in high-tech geopolitics program. উনি এক্সটেন্সিভলি এর আগে ফিনটেক ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। Until recently, he was heading the back-end engineering at Soniliv as well as in other organizations. After more than 13 years in the software industry, উনি এখন ডিসাইড করেছেন to focus more on the public policy space and is looking to contribute meaningfully to how public policy is discussed, researched, framed, as well as implemented. Arindam has a BTech in computer engineering and an MBA in marketing and has completed Takshashila's graduate certificate in public policy course in advanced public policy. So welcome Arindam to our Coffeehouse Experience podcast. Thank you for having me here. Like, ভালো লাগছে এই পডকাস্টে এসে, and looking forward to this discussion. Okay. তো আমরা প্রথমেই যেটা দিয়ে স্টার্ট করতে পারি, আমি আমি সঞ্জয় দা, আপনার অনেকগুলো আর্টিকেলস বিভিন্ন ফোরামসে পড়েছি, মানে ধরুন হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, মানি কন্ট্রোল। আপনি বিভিন্ন জিনিস নিয়ে লিখেছেন রিলেটেড টু এআই, ইটস ল্যান্ডস্কেপ, ইনফ্রাস্ট্রাকচার, ইকোসিস্টেম। তো আপনি যদি একদম লেম্যান টার্মসে একটা মানে এআই এর ব্যাপারে একটা বেসিক, মানে হোয়াট ইজ অ্যাকচুয়ালি এআই, মানে আমরা একটা ভেরি সুপারফিশিয়াল লেভেলে জানি যে এটা খালি একটা আইডিয়া না, মানে এটার জন্য ধরুন একটা ইনফ্রাস্ট্রাকচার চাই, কম্পিউটিং পাওয়ার চাই, অ্যাক্সেস চাই, জিপিইউস ধরুন। তো আপনি এআই এর এই ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড নিয়ে যদি এটা স্টার্ট করা যায় তাহলে খুব ভালো। আর আমাদের মানে কান্ট্রি এখন ইন্ডিয়া এই কারেন্টলি এই ফাউন্ডেশনাল ইকোসিস্টেমে এখন ইন্ডিয়া ঠিক কোন জায়গায় আছে, আপনার যদি এই ব্যাপারে এটা দিয়ে যদি আপনি স্টার্ট করতে পারেন। So let's start with what is AI, right? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাজ সাচ কি, আর এখন যেটা খুব প্রচলিত জেন এআই, রাইট, যেটা জেনারেটিভ এআই বলা হয়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক দিন ধরেই আছে, অনেক বছর ধরেই আছে, রাইট। জেনারেটিভ এআই ইজ মাচ মোর নিউ, বাট তার আগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আমরা বলি কি কি ছিল, তো দ্যাট ইজ বেসিক্যালি কম্পিউটার সিস্টেমস যেটা এমনি টাস্ক করতে পারে যেটাতে জেনারেলি হিউম্যান ইন্টেলিজেন্স লাগবে, রাইট। তো টাস্ক লাইক লার্নিং, কিছু শেখা,
কোনো প্রবলেম সলভিং করা, ডিসিশনস নেওয়া, তো ডিসিশন মেকিং যেটা আমরা বলি। তো এআই বেসিক্যালি ইজ অ্যান অ্যাটেম্প্ট ওয়ার উই ট্রাই টু ক্রিয়েট মেশিনস যেগুলি থিঙ্ক আর অ্যাক্ট হিউম্যানসের মতন করতে পারে। তো হিউম্যান কগনিটিভ প্রসেসেস, কেমনি করে ডেটা অ্যানালাইজ করা উচিত, ওটার মধ্যে প্যাটার্নস আইডেন্টিফাই করা, ইনফর্ম চয়েসেস করা। তো দ্যাট ইজ বেসিক্যালি এআই। এআই এর মধ্যে অবভিয়াসলি আগে মেশিন লার্নিং অ্যালগরিদমস ছিল। মেশিন লার্নিং অ্যালগরিদমস আর বাই দ্য অ্যাজ দ্য নেম সাজেস্ট দে আর algorithms which learn continuously from the data that they ingest, right? And generative AI is a huge step forward in that itself. যেটা এখন খুব বেশি ইউজ হচ্ছে, আর ওটারও অনেকগুলো স্টেজেস আছে। যখন 2017-এ আই থিঙ্ক গুগলের ট্রান্সফর্মার পেপারটা যখন আসলো, তো জিপিটি জেনারেটিভ প্রিটেন্ট ট্রান্সফর্মার বলে যে টেকনোলজিটা ওর টেকনোলজি ওদের যে পেপারটা বেরিয়েছিল, দ্যাট ওয়াজ আ সিমিলার মোমেন্ট, রাইট? ওটার পরেই জেন এআই অ্যাজ সাচ টেক অফ করে গেল। জেনারেটিভ এআই ইজ বেসিক্যালি predict করা next token based on some data that you have ingested and based on the query that user enter করেছে, right? So that was obviously, এখন ওটার মধ্যে অনেক রিসার্চ হচ্ছে। জেনারেটিভ এআই আগে স্টার্ট হলো উইথ দোজ মোটর নিউরনস যেগুলি বলে, নিউরনস অর নোডস, রাইট? অ্যান্ড ওটার মধ্যে তুমি তারপরে এভরি স্টেজ অফ দ্যাট ট্রান্সফর্মার টেকনোলজি তে কি হয়, ইট ডিসাইডস what parameters it can apply to that particular input, তাতে ওটা থেকে নেক্সট টোকেনটা যেন ভালো করে পাওয়া যায়। তো এটার মধ্যে ইভলিউশন হতে হতে এখন তুমি দেখবে থিংস লাইক এজেন্টিক এআই, এমসিপি প্রোটোকল, রাইট, মডেল কনটেক্সট প্রোটোকল, এইসব জিনিস এখন আসছে। জেনারেটিভ এআই, তুমি যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছিলাম অন দ্য ইনফ্রাস্ট্রাকচার, রাইট? অবভিয়াসলি এটার ইনফ্রাস্ট্রাকচার নিডস হিউজ আছে। তুমি যদি কিছু যদি পেপার্স আর স্টাডিজও দেখে থাকো, তাহলে the amount of energy that is required in these technologies is huge. Some মানে কিছু estimates এর হিসাবে তো it requires at 23 terawatts annually, and all of that humongous energy that is required. মানে কিছু এর হিসাবে তো বলে নেদারল্যান্ডস এর পুরো যে এনার্জি লাগে ওটা you sometimes require only for a particular data center, maybe annual consumption of a data center in the US, right? So some estimates বলে যে একটা just for the inference stage যত এনার্জি লাগে, that is equivalent to like lakhs and lakhs of US households energy consumption, right? So we know that a lot of energy, a lot of infrastructure will be required for generative AI as such. And generative AI এর দুটো স্টেজেস আছে, রাইট? There is the ট্রেনিং ফেজ, যেখানে তুমি অনেক ডেটার উপরে you train your model. আর আরেকটা হচ্ছে when people actually যখন কোয়েরি ট্রিগার করে, তখন যে ইনফারেন্স মোডটা চালু হয়, ওটাতেও এনার্জি অনেক কনজিউম। তো এইসবের জন্য এখন অবশ্য দ্য ট্রেনিং ফেজ টেক্স মোর টাইম, মোর এনার্জি, মোর ইনফ্রাস্ট্রাকচার। বাট যেমনি যেমনি তুমি দেখবে এটা এমবেড হবে ইনটু সার্চ, ইনটু ইউনো ডে টু ডে ডিজিটাল সার্ভিসেস, রাইট? তখন এটার ইনফারেন্স রিলেটেড যে এনার্জি কনজাম্পশন, যে ইনফ্রাস্ট্রাকচার কনজাম্পশন হবে, ওটা খুব বেশি হয়ে যাবে। তো এই হ্যাঁ, আনাদার ফ্যাক্টর এটার মধ্যে এটা হচ্ছে যে এখন জিপিইউস যেটা বলে, যেটা খুব বেশি ইম্পর্টেন্ট এই টেকনোলজির জন্য, ওইটাতেও অবভিয়াসলি রেগুলার ইনোভেশনস হচ্ছে, রাইট? রেগুলার এফিসিয়েন্সি রিলেটেড আপগ্রেডস হচ্ছে। এখন যেমনি ডিপসিকের একটা ব্যাপার যেটা ছিল, যেটা চায়নার থেকে এসেছিল, ডিপসিক মডেল, ওটা দেখালো যে ইউজিং ডিফারেন্ট অ্যালগোরিদমিক টুইক্স, রাইট, মডেল অফ এক্সপার্টস আর ওইসব যখন ইউজ করো, তখন অ্যামাউন্ট অফ এনার্জি অ্যান্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার দ্যাট ইজ রিকোয়ার্ড, ওটা কমবে, আস্তে আস্তে কমবে। সো যদিও ওই এফিসিয়েন্সি যদিও এসে যায়, দ্যাট উইল নট স্টিল সলভ দ্য প্রবলেম অফ হিউমাঙ্গাস ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট। কেন কি এই জেনারেটিভ এআইটা এত ডিপলি এমবেড হয়ে যাবে ইন অল আর ডে টু ডে ইউজ কেসেস, রাইট? আমি তুমি এখন যখন সার্চও করো, ইট বেসিক্যালি হ্যাজ স্টিচড ইন
AI into it, right? তুমি এখন there's the use case of agentic AI as where যেগুলি decision making ও করে, right? And then there's the model context protocol যেটা is basically different microservices expose করে নিজের capabilities through interfaces, right? আর ওগুলি কনজিউম করে ইউ ক্যান স্টিচ টুগেদার, মানে একটা পুরো এন্ড টু এন্ড কোনো যদি টাস্ক করার থাকে, মানে তুমি যদি রেলওয়ে বুকিং করতে চাও কিংবা টিকিট বুকিং করতে চাও, রাইট ফ্রম প্ল্যানিং করা টু অ্যাকচুয়াল বুকিং অফ অল tickets and all hotel rooms and all of that can be done via this protocol, right? So even if there are hardware efficiencies that come up, right? Algorithmic efficiencies যদিও আসে, ওটা ডিপ্লয়মেন্ট এত বেশি হবে ইনফ্রাস্ট্রাকচারে যে one cannot let go of the fact that এটার জন্য হিউজ রিসোর্সেস লাগবেই লাগবে। And এটা একটা প্রবলেম আছে at this moment and I guess in the foreseeable future also, যে because it is so expensive, not just in terms of money but also the number of resources যেটা তোমার লাগে, এটার একটা কন্ট্রোল কিন্তু বিগ টেক কিংবা যারা ওয়েল এন্ডোর্ড এন্টারপ্রাইজেস আছে ওদের কাছে থাকার একটা চান্স বেশি আছে। বিকজ গভর্নমেন্টস এখন যেমনি ইন্ডিয়াও ইন্ডিয়া ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর এআই, তারপরে ইন্ডিয়া এআই মিশন এইসব চালু করেছে। আর ওয়ান অফ দ্য পিলার্স ইন অল দিজ প্রোগ্রামস ইজ রিলেটেড টু ইনফ্রাস্ট্রাকচার। তো কম্পিউট ক্যাপাসিটি কেমনি বাড়ানো যায়, সো আমরা লাইক few thousands of crores গভর্নমেন্ট ইনভেস্ট করার কমিট করেছে টু পারচেজ জিপিউস, রাইট? তো আগে 18,000 জিপিউস ছিল, তারপরে রিসেন্টলি ওরা আরো কমিট করেছে যে আরো 15,000 জিপিউস উইল বি প্রকিউরড, সো দ্যাট দ্য কস্ট অফ প্রকিউরিং these resources এটাকে একটু ডেমোক্রেটাইজ করা যায়, একটু ইগালিটেরিয়ান করা যায়, এই জিনিসটাকে ইকুইটি অফ অ্যাক্সেস যেন দেওয়া যায় লোকেদের জন্য। অবশ্যই এটাতে একটু প্রবলেম আছে যেটা এখনো উই ক্যান ডিসকাস অর মেবি লেটার অন, বাট দ্য প্রবলেম ইজ কি গভর্নমেন্ট প্রকিওর তো করছে আন্ডার ইন্ডিয়া এআই মিশন, বাট দ্য ওয়ে দে ডু ইট ইজ কি সাবসিডি ভেন্ডাররা পায় না। সাবসিডি এটাতে যে ইউজার্সরা থাকবে, যারা এই প্ল্যাটফর্মে আসবে আর এই কম্পিউট ক্যাপাসিটিটা ইউজ করবে, ওরা এটার উপরে সাবসিডিজ পাবে। বাট এখন দেখা গেছে অ্যাটলিস্ট এখন অব্দি যে ওটার অত আপটেক হয়নি, ওই ইনফ্রাস্ট্রাকচারের এখন অব্দি অত আপটেক হয়নি, ইউজার্স অত বাড়েনি। তো এটা সাস্টেনেবল হবে কিনা? তো দ্যাট ব্রিংস আস টু দ্য কোয়েশ্চেন দ্যাট ওয়ার্ল্ড ওয়াইডই তুমি দেখবে যে সব গভর্নমেন্টসই একটু ক্যাপাসিটি, কম্পিউট ক্যাপাসিটির ওপরে হেল্প করছে। গভর্নমেন্ট ইনভেস্ট করছে, এটা ভালো যে এখনের স্টেজে মেবি ইট ইজ রিকোয়ার্ড, বাট গোয়িং হেড আমি দেখছি না যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড গভর্নমেন্টের ডাইরেক্ট প্রকিউরমেন্ট করা of GPUs, how sustainable it is. ওয়ার্ল্ড ওয়াইড দেখো ইউরোপেও একটু এমনি টাইপের ইনভেস্টমেন্ট করছে, বাট ইউএস ইজ মোর অফ ডিপেন্ড অন দ্য বিলিভ, হ্যাভ ফেথ অন দ্য প্রাইভেট সেক্টর। তুমি একদম প্রথম দিকে অরিন্দম বললে কগনিটিভ প্রসেস, মানে এআই আমাদের কগনিশনে হেল্প করতে পারে। এইটা যদি একটু বলো, মানে হোয়াট এক্স্যাক্টলি ইজ কগনিটিভ প্রসেস একদম সহজ করে, আর এআই আমাদেরকে এতে কি করে অ্যাসিস্ট করতে পারে, বা এআই এটা করছে এটা কি? Right. So, cognitive process, as the name suggests, thinking নিয়ে related, right? How we think about data, how we আমরা analyze কেমনি করি ডেটাকে, ডেটা থেকে ইনসাইটস কেমনি বের করা যায়, রাইট? তো আগেও যদি তুমি দেখেছো, ইভেন বিফোর জেন এআই কেম ইন, ইউ হ্যাড মেশিন লার্নিং অ্যালগোরিদমস, রাইট? যেগুলি কি করতে পারে, তোমার ডেটা ইউ হ্যাড টু টেক সুপারভাইজ লার্নিং থাকলে, ফর এক্সাম্পল, তুমি ডেটা নিতে, ওটাকে লেবেল করতে, আর তারপরে ইউ রান ইউর অ্যালগোরিদমস, ডিসিশন ট্রিজ অ্যান্ড ক্লাস্টারিং আর ওইসব অ্যালগোরিদমস চালাতে, আর ওইটার থেকে নেক্সট কি হতে পারে এটার একটা প্রেডিকশন করার ট্রাই করতে, যেটা অ্যাজ এ হিউম্যান মাইন্ড আমরা ট্রাই করি করার, ওটাই মেশিনস কেমনি করে করতে পারে। ফর এক্সাম্পল, ফিনটেকের মধ্যে তুমি দেখবে ফ্রড ডিটেকশন অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে, রাইট? তো অনেকগুলি কোম্পানিজেই দেখবে, আর ইনফ্যাক্ট ফরেন কোম্পানিজে বেশি, যেমনি স্ট্রাইপ হয়ে গেল, কিংবা যেখানে আমিও আগে কাজ করতাম ওখানেও ফর এক্সাম্পল আমরা ইউজ করতাম টু ডিটেক্ট ফ্রড বিফোর ইট ক্যান হ্যাপেন, রাইট? অর while it is in the process of happening, তুমি যদি ওটাকে ক্যাচ করে স্টপ করতে পারো,
তো এই ফ্রড ডিটেকশন অ্যালগোরিদম যেটা কি করে, পাস্টের যে প্যাটার্নস গুলো আছে, কি কোন সময় ফ্রড হচ্ছে, কোন এরিয়া থেকে হচ্ছে ফর এক্সাম্পল, কিংবা কোনো আইপিস থেকে কোনো স্পেসিফিক আইপি অ্যাড্রেসেস থেকে হচ্ছে কিনা, এইসব ডেটাগুলো কালেক্ট করে, আর ওটার উপরে ওরা প্যাটার্নস ফাইন্ড করার চেষ্টা করে। তো বেসিক্যালি ইউ আর ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ডেটা, অ্যানালাইজ করো ডেটাটাকে, আর ওটার থেকে তুমি কিছু ইনসাইটস পেতে পারো কিনা। সো ক্যান ইউ প্রেডিক্ট দ্যাট মেবি ইন আ উইক, on say Mondays and Tuesdays, or maybe in this duration after 12 o'clock from this area you're seeing a lot of say DDoS attacks হচ্ছে, কিংবা এমনি কিছু তুমি ইনসাইটস পেতে পারো কিনা। তো ওই যে কগনিটিভ লোডটা আছে, যেটা আগে মেবি হিউম্যানসরা দেখতো, ডেটা দেখতো অ্যান্ড দেন অ্যানালাইজ করো, কোয়েরিজ লেখো, ডেটা ফাইন্ড করো, অ্যানালাইজ করো, ওইটা এখন থ্রু এআই, আর এখন থ্রু জেন এআই আমরা করার চেষ্টা করছি। তো জেন এআই যেটা করে, বেসিক্যালি অল অফ দিস ডেটা যেটা ওরা ওয়েবসাইট স্ক্রলিং হয়ে গেল, ওয়েবসাইটসের ডেটা হয়ে গেল, হোয়াট এভার ডেটা ইট গেটস, ওটার থেকে ট্রাইস টু ফাইন্ড যে প্যাটার্নস কি হবে। আর আমি ধরেন একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলাম, হোয়াট ইজ জেনারেটিভ এআই, তো এটার আনসারই যদি ওটা দেওয়ার থাকে, তো ইট উইল ট্রাই টু ফাইন্ড আউট প্রত্যেক ওই আনসারের যে নেক্সট টোকেনটা কি হওয়া উচিত, নেক্সট ওয়ার্ডটা কি হওয়া উচিত, কিংবা নেক্সট আইডিয়াটা কি হওয়া উচিত, এটা কেমনি করে ওটা ফাইন্ড করে। তো তুমি যদি এসব ক্লড কিংবা পারপ্লেক্সিটি কিংবা চ্যাট জিপিটি এসবে যদি যাও, ওরা ওখানে অ্যাকচুয়ালি দেখা হচ্ছে স্টেপ বাই স্টেপ ওরা কেমনি করে এই টাস্কটাকে প্রসেস করে, রাইট। তো ওরা কি কি সার্চ করছে, রাইট। সো দ্যাট এটা একটা স্ন্যাপশট ইনটু হাউ দ্য থিঙ্কিং ইজ বিং ডান, and all of this thinking is happening, as they say, through machines, right? So that's the cognitive work that machines are doing, and that's why it's called machine learning. And because it is generative right now, it's predicting the next token. That's why it's called generative AI. But in short, this is the basic idea behind cognitive learning. আর এটারই নেক্সট স্টেপ, যেটা এখন অনেকজন বলে সুপার ইন্টেলিজেন্স, রেট, এজিআই, এটা হচ্ছে নেক্সট স্টেপ। মানে ক্যান ইট থিঙ্ক লাইক হিউম্যানস অলসো, রাইট। মানে এখন অনেকগুলো লিমিটেশনস আছে এই এটার মধ্যে। তুমি দেখে থাকবে যে ফ্রিকুয়েন্ট যে প্রবলেমস হয় উইথ জেনারেটিভ এআই হচ্ছে হ্যালুসিনেশন, মানে কিছু এমনি কোনো ডেটাও নেই, বাট ওইটা নিয়ে একটা প্রেডিকশন হয়ে গেল, কিংবা ভেরি রং আনসার্স, এইসব যে প্রবলেমস আছে, এইগুলি সলভ করতে পারবে কিনা, অ্যান্ড ক্যান ইট ডু থিংস দ্যাট হিউম্যানসরা করতে পারে, মানে ফিল ইমোশনস আর ওই সব জিনিস, রাইট। অ্যান্ড বেসড অন দ্য কনটেক্সট আনসার্স দেওয়া, which will involve শুধু ডেটা না, বাট ইমোশনস অ্যান্ড লজিক ইন এট আ হায়ার লেভেল, এইসব ওরা করতে পারবে কিনা, দ্যাট ইজ দ্য নেক্সট স্টেপ ইন কগনিটিভ লার্নিং। অরিন্দম, একটা প্রশ্ন ছিল, আমি জাস্ট তোমার ওই পুরোনো আনসারটা থেকেই জিজ্ঞেস করছি যে তুমি বললে যে ইউ আর আ বিলিভার অফ ফ্রি মার্কেটস, মানে মোর অফ মানে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট যতটুকু হচ্ছে ঠিক আছে, বাট ওয়ান্ট যে প্রাইভেট কোলাবোরেশন বা ইটস লাইক ওপেন মার্কেটে হলে মানে এটার ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড অ্যাটলিস্ট জিপি, ক্লাউড কম্পিউটিং, এটার ওটা মানে ইম্পেটাসটা হয়তো বেশি হবে। তো মানে কারেন্টলি ইন টার্মস অফ এনি রেগুলেটরি ফ্রেমওয়ার্কস বা এই ধরনের মানে ধরুন এটাতে আপনি হ্যালুসিনেশন বললেন, বা আমার মনে হয় এই ধরনের জিনিস যে ধরুন কিছু পোটেনশিয়াল রিস্ক, বা ইভেন ইফ ইউ সি যে যদি ডমিনেন্স অফ বিগ টেক কোম্পানিজ এটাতে হয়, মানে ওদের যদি অ্যাক্সেস বা অ্যাক্সেসিবিলিটি বা ওদের এটা এই থাকে, তো ডু ইউ সি যে এটার কোনো পোটেনশিয়াল রিস্ক, আর এটার জন্য কারেন্টলি মানে মেবি অ্যাট ইন্ডিয়া লেভেল অর মেবি গ্লোবালি আর দেয়ার এনি রেগুলেটরি ফ্রেমওয়ার্কস বা কোনো গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ আছে যাতে এটার এফেক্টিভ অ্যাডাপশন হয়, মানে এটার ব্যাপারে যদি একটু বল। রাইট, রাইট। তো এআই এত ফাস্ট ইভলভিং যে সব কান্ট্রিজে হাত পা মারছে, মানে কি পলিসি হওয়া উচিত, কি একটা পলিসি বানাও, ওই পলিসিটা বেশি ওনারাসও হওয়া উচিত না ফর বিজনেসেস, রাইট, না তো ইনোভেশন স্টাইফল হয়ে যেতে পারে, ওইসব প্রবলেমস আছে। অ্যান্ড তার জন্য জেনারেলি তুমি যদি দেখো, গভর্নমেন্টের তিনটে সর্ট অফ ফাংশন থাকে, রাইট, লাইক প্রডিউস, রেগুলেট, কি অফ ফিনান্স, রাইট। তো একটা যদি পাবলিক পলিসি পার্সপেক্টিভ থেকে দেখো, ফার্স্টলি তুমি অ্যানালাইজ করো যে গভর্নমেন্ট ইন্টারভিন করা উচিত কিনা। তো ওটার জন্য there are parameters on which you evaluate information asymmetry আছে কিনা। ফর এক্সাম্পল, যে
প্রডিউসার আর কনজিউমার আছে, ওদের মধ্যে ইনফরমেশন ফ্রিলি ফ্লো হচ্ছে কিনা, যেটা নিয়ে using which the consumer will be able to best utilize the product, and ওই ডিমান্ড সাপ্লাই যে ইকুয়েশনটা আছে ওইটা ওয়ার্কস ওয়েল যখন তোমার পুরো ইনফরমেশন ফ্রিলি ফ্লো হচ্ছে। তো এই কেসেও তুমি যদি দেখো ফর দ্য ইউজার ওটা তো একটা ব্ল্যাক বক্স, রাইট? পেছনে কেমনি করে অ্যানালিসিস করা হচ্ছে, কোন ডেটা ইউজ হচ্ছে। তো এই এই জন্য তারপরে ওটার মধ্যে বায়াস আছে কিনা, সবাই অ্যাক্সেস পাচ্ছে কিনা, তারপরে ডিসক্রিমিনেশন হচ্ছে কিনা। রিসেন্টলি যখন যেমনি জেমিনায়ের ওই ইমেজ নিয়ে প্রবলেমটা হয়েছিল না, যে ওখানে নাজি ফটোজ দিতে বললো, তখন ব্ল্যাক নাজি ফটোজ দিয়ে দিয়েছিল। তো এইসব যে প্রবলেমস হয় অফ হ্যালুসিনেশন, পরে ওরা অবশ্য ওই মডেলটাকে দে রিট্রাক্টেড ইট, বাট এইসব প্রবলেমস আছে বলে অল গভর্নমেন্টস এখন অনেক ট্রাই করছে টু কাম আপ উইথ রেগুলেশনস। এই ক্ষেত্রে সব কান্ট্রিজের আলাদা আলাদা অ্যাপ্রোচ আছে। আমরা তক্ষশিলাতেও আমরা একটা স্টেটাস অফ এআই গভর্নেন্স রিপোর্ট বের করেছিলাম লাস্ট ফর 2024, উইচ কেম আউট ইন ফেব্রুয়ারি। তো ওটাতেও আমরা অ্যানালাইজ করেছি আলাদা আলাদা কান্ট্রিজের কেমনি অ্যাপ্রোচেস আছে। তো যদি স্টার্ট করি ইন দ্য ইউএস, একটা অ্যাপ্রোচ ওইখানে এমনি ছিল যে রেগুলেশনস হওয়া উচিত রাইট ফ্রম দ্য মডেল ট্রেনিং ফেজ, রাইট? তো তুমি যদি বাইডেন এরার যদি তুমি এক্সিকিউটিভ অর্ডার্স দেখে থাকো, দেন তোমায় তোমার মডেল ট্রেনিং এর রেজাল্টস পাবলিশ করতে হবে অ্যাবাউ পার্টিকুলার থ্রেশহোল্ড, অ্যাবাউ a particular number of flops like 14 point operations তোমার রেজাল্টস ডিক্লেয়ার করতে হবে, তোমায় অ্যাসেসমেন্টস করাতে হবে, সিকিউরিটি অ্যাসেসমেন্টস। তো এইটা ইউএসএ তেও ছিল আর অন্য কান্ট্রিজেও আছে। তো দিস ইজ ওয়ান ওয়ে অফ এনশিওরিং দ্যাট because AI has potential to disrupt a lot of to have a lot of bias, to increase inefficiencies in say government services যখন ইউজ হয় ওটাতেও ইট ক্যান ইনক্রিজ ইনএফিসিয়েন্সিস। তো এইসব ওরা রুলস বানিয়েছিল। বাট যদি তুমি দেখে থাকো এখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ওরা ওই রুলস গুলিকে রিসাইন করে দিয়েছে অনেকগুলোকে, মানে ওরা একটা থরো রিভিউ করবে বলেছিল। অ্যান্ড রুলস যেইগুলো টু ওনারাস ফর বিজনেসেস, টু রিস্ট্রিক্টিভ ফর বিজনেসেস, ইজ অফ বিজনেস ফর এক্সাম্পল কম করে দিচ্ছে, এইসব যেগুলো আছে ওরা বলেছে রিভিউ করবে। আর ওটা হিসাবে ওরা এই যে রুলটা ছিল যেটার মধ্যে ইভেন ডেভেলপার্স উড হ্যাভ টু ডিক্লেয়ার দেয়ার রেজাল্টস, এইগুলি ওরা রিসাইন করে দেবে। আর কিছু কিছু করে দিয়েওছে। নাও বিকজ ইউএসএ ইজ লাইক দ্য প্রিডমিনেন্ট কান্ট্রি ইন দ্য ফিল্ড অফ এআই এখন, তো ওই অ্যাডমিনিস্ট্রেশনের কিউটা নিয়ে এখন অন্য জায়গাও তুমি যদি দেখে থাকো রুলস গুলি চেঞ্জ হচ্ছে, দ্য ডিরেকশন, দ্য ফিলসফি অফ দ্য রেগুলেটরি ফিলসফি ইজ চেঞ্জিং। এটার বেস্ট এক্সাম্পল হলো তুমি যদি ফেব্রুয়ারিতে যে প্যারিস এআই অ্যাকশন সামিটটা হয়েছিল ওইটার যদি তুমি ডিক্লারেশন দেখো এন্ডের দিকে, যেটা এসেছিল অন সাস্টেনেবল এআই, ইকুইটি, রেসপন্সিবল এআই, এইসব নিয়ে যদি দেখো, ওটাতে ইউএস ইউকে ওটা সাইন করেনি। অ্যান্ড ওটাও যে ডিক্লারেশনটা ছিল দ্যাট ওয়াজ নট বাইন্ডিং, ওটা মনে হয় একটা জেনারিক স্টেটমেন্ট, মানে হয়তো ওরা এআই নিয়ে ইউজ করে স্টেটমেন্টটা বানিয়ে দিয়েছে, ইউ নেভার নো, রাইট? মানে ইট ওয়াজ আ ভেরি জেনারিক স্টেটমেন্ট। তার ওই সামিটের আশপাশে যদি তুমি দেখে থাকো সব ইভেন ইউরোপিয়ান কান্ট্রিজ যেখানে মানে খুবই স্ট্রিক্ট থাকে, ইউরোপ ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট কান্ট্রিজ টু হ্যাভ দ্য এআই রিলেটেড অ্যাক্ট, ইউ এআই অ্যাক্ট যেটা আছে, ইট ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড। ওটার মধ্যে রিস্ক টিয়ারিং আছে, যে হাই রিস্ক, লেস রিস্ক, আর উইনি টাইপের 4টে আই থিঙ্ক টিয়ার্স আছে। অ্যান্ড হাইয়েস্ট টিয়ারের মধ্যে ফর এক্সাম্পল যেখানে মানে সোশ্যাল ডিসক্রিমিনেশন এইসব নিয়ে যে ফিল্ডস গুলিতে এআই ইউজ হয় ওইগুলির খুব স্ট্রিক্ট মনিটরিং হবে, রেজাল্টস ডিক্লেয়ার হবে, এইসব ছিল। তো তুমি যদি দেখে থাকো ফ্রান্সেরও যে পিএম ছিল, তারপরে অন্য ইউ কান্ট্রিজ কিংবা ইউ কমিশন ওইসব থেকে এমনি স্টেটমেন্ট এসেছিল যে নাও দে উইল ডু আ রিভিউ অফ দেয়ার ওন রেগুলেশনস, আর ওই রেগুলেশনস গুলিকে একটু লেস রিস্ট্রিক্টিভ করার চেষ্টা করবে। সো দ্য ট্রেন্ড টুয়ার্ডস দ্যাট ইজ ইনক্রিজিং। ওই ক্ষেত্রে ইউ ওয়াজ মাচ মোর স্ট্রিক্ট, যেমনি আমি বললাম, নট জাস্ট ইন টার্মস অফ রেগুলেশন বাট অলসো ইন টার্মস অফ হেল্পিং, রাইট? ওরাও মানে এইসব কম্পিউট ক্যাপাসিটি, তারপরে ইন্ডাস্ট্রি অ্যালায়েন্সেস, এইসব নিয়ে ওরা অনেক হেল্প করছিল। বাট আই থিঙ্ক ওটাও এখন কমে যাবে। তো ওই দিক দিয়ে আমি একটা লিখেছিলাম অপর, যেটা আমি বলছিলাম যে এআই কলোনিয়ালিজম কিংবা এআই ইম্পিরিয়ালিজম একটা ফেজ এখন আসছে, যেটার মধ্যে বিগ টেক যে কোম্পানিজ গুলো আছে, দে ওদের ইনফ্লুয়েন্স অন পলিসি
খুবই বেশি বেড়ে যাবে। তুমি যদি এখনো দেখে থাকো এআই রিলেটেড যে পলিসিস হয়, এখন তোমায় যদি আমি বলি যে রেসপন্সিবল এআই কি পলিসি তুমি ইউজ করবে, তো তুমি হয়তো এইসব অ্যানথ্রপিক এইসবেরই গিয়ে রুলস আর রেগুলেশন দেখবে। মানে এখনো গ্লোবাল লেভেলে রেগুলেশনস এখনো অব্দি ডিফাইন হয়নি। যদিও অনেকগুলো এমনি গ্লোবাল পার্টনারশিপ ফর এআই, জিপিএআই, যেটা আমাদের ইন্ডিয়াও একটা ফাউন্ডিং মেম্বার ছিল, আছে। তো ওইগুলোরও এখনো মানে জাস্ট ফর্মই হয়েছে, দে হ্যাভেন্ট কাম আউট উইথ ভেরি কনক্রিট রেকমেন্ডেশনস, রাইট? তো ইন আ ওয়ে ওই দিকে এখন যাচ্ছে। ইন্ডিয়াতেও যদি দেখে থাকো, উই হ্যাভ কিছু স্ট্র্যাটেজিজ আছে, মানে ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর এআই, ওটার মধ্যে তুমি দেখে থাকো রেসপন্সিবল এআই হওয়া উচিত, তারপরে ইনক্লুসিভ হওয়া উচিত, এথিক্স নিয়ে কিছু কিছু জিনিস আছে। বাট ওভারঅল ইট ইজ নট ভেরি রিস্ট্রিকটিভ রাইট নাও। চায়নাতে ফর এক্সাম্পল একটু মিক্সচার অফ বোথ আছে। ওখানে ওরা ইনোভেশন কেমনি করে বাড়ানো যায় ওটাও দেখছে, বাট ওদের অ্যাজ উই এক্সপেক্ট ওখানে একটু স্টেট কন্ট্রোল ওভার দিস থিংস ও আছে, রাইট? তো ফর এক্সাম্পল ওদের অনেকগুলো এমনি ফর এক্সাম্পল রেকমেন্ডেশন রিলেটেড একটা ওদের ডিরেক্টিভ বেরিয়েছিল, আই থিঙ্ক 2017 না কবে। তারপরে ইউ হ্যাভ টু লেবেল ডেটা দেয়ার। তোমার যদি কিছু এআই জেনারেটেড ডেটা থাকে ওটা লেবেল করতে হবে। ওখান থেকে শিখানো অবভিয়াসলি ইন্ডিয়াতেও অমনি ইমপ্লিমেন্টেড আছে, ইউএসএ তেও ওইগুলি অত স্ট্রিক্টলি হয় না, বাট ইট ইজ স্টিল ওটা ওদের রুলস এর মধ্যেও আছে। ডেটা লেবেল করা উচিত, রেকমেন্ডেশন অ্যালগোরিদমস শুড নট ইউনো ক্যারি আউট সোশ্যাল ডিসক্রিমিনেশন, বায়াস কেমনি করে এলিমিনেট করা যায়, এইসব নিয়েও অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস চায়নাতে আছে। ওদের ডেটা প্রোটেকশন লটাও ভেরি স্ট্রিক্ট ইন দ্যাট সেন্স, মানে ডেটা আউটসাইড বর্ডার্সও যেতে গেলে কেমনি করে ওটাকে সার্টিফাই করতে হয়, ওইসব রিলেটেডও ওদের রুলস আছে। তো গ্লোবালি একটা ডিরেকশন যেটা ছিল আগে টুয়ার্ডস মোর রেসপন্সিবল এআই, টুয়ার্ডস হ্যাভিং রেগুলেশনস অ্যারাউন্ড দিস, ওইটা এখন একটু মানে ব্যাক বার্নারে গেছে এখন। ইট ইজ বিকজ মেবি বিকজ অফ দ্য হিউ অ্যান্ড ক্রাই, যেটা বিগ টেক করেছিল, যে অ্যান্ড দিস ইজ নট জাস্ট রিলেটেড টু এআই অলসো। তুমি যদি দেখো জিডিপিআর এইসব নিয়ে রুলস যেগুলো ইউতে আছে, রাইট, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন যেগুলো ইউতে আছে, উইচ ইজ ভেরি স্ট্রিক্ট, রাইট, অ্যান্ড ইউ নিড টু হ্যাভ কনসেন্ট অফ ইউজার বিফোর শেয়ারিং এনি ডেটা, বিফোর কালেক্টিং ডেটা। ওইসব রুলস নিয়েও একটু বিগ টেক কোম্পানিজ যেগুলো আছে ওদের দে ফেস সাম পেনাল্টিজ, কিছু কোর্ট কেসেস হেরে গেছিল, এইসব নিয়েও ওদের মধ্যে অনেক রিজেন্টমেন্ট ছিল। তো ওই একটা they got a chance with this administration, it seems, Trump administration, and they have utilized that. So তুমি এখন দেখবে both administration and the businesses are in sync, right, when they ask for relaxation of regulations. তো ওইটা এখন ওইদিকে যাচ্ছে। and I think এটা একটা যেটা প্রবলেম হচ্ছে ওটা হচ্ছে যে কেওসটা খুব বেড়ে যাবে, রাইট? এখন বিকজ তোমার জেনারেল রুলস regulations are not that strict, are not that well defined, everybody is in a free for all, right? মানে তুমি মডেল রিলিজ করো, কিছু প্রবলেম হলো ওটাকে রিট্র্যাক্ট করো, বাট অ্যান্ড গভর্নমেন্টস অলসো এখন ওটাকে ইউজ করা চালু করবে, সার্ভেলেন্সের জন্য ইউজ করছো, বাট সার্ভেলেন্সের জন্য ইউজ যদি করতে হয় ওটার জন্য প্রপার রেগুলেশনস আর নট ইন প্লেস, অ্যাটলিস্ট ইন ইন্ডিয়া, রাইট? মানে ওই সার্ভেলেন্স করার সময় কোন কত ডেটা তুমি কালেক্ট করতে পারো, ওটার বেসিসে ক্যান ইউ জাস্ট ডু ফেশিয়াল এক্সপ্রেশন এর অ্যানালিসিস অ্যান্ড দেন ডিসাইড what কি is a person a criminal, right? যেটা চায়নাতে ফর এক্সাম্পল ইউজ, এখন এখানে ইন্ডিয়াতেও দে আই থিঙ্ক ইউপি এগুলো সব জায়গায় ইউজ করার ট্রাই করছিল, রাইট? বাট উই ডোন্ট হ্যাভ দ্য রেগুলেশনস দ্যাট ক্যান গাইড দিস, রাইট? মানে তোমার ধরে নাও কোনো একটা স্কিমের বেনিফিশিয়ারি আছে তুমি, তো ওটাতে যদি বিকজ অফ দিস টেকনোলজি তোমার যদি কিছু এক্সক্লুশন হয়, what sort of avenues do you have for grievance redressal? ওইসব এখনো অত ওয়েল ডিফাইন্ড না। তো আই থিঙ্ক এখন একটু কেওয়াসের দিকে যাচ্ছে, একটু হচপচ অফ রেগুলেশনস আছে। দের আর মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনস যেগুলি ট্রাই করছে, মানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এইসবের থেকে তুমি হাজারটা দিক থেকে তুমি রুলস অ্যান্ড রেগুলেশনস এর পাবে। নেক্সট প্রশ্ন যেটা সেটা হলো যে এই রেগুলেশনকে, যদি তুমি রেগুলেশন নিয়ে কথা বলছো, এবং রেগুলেশন ইজ সামথিং উইচ আই থিঙ্ক it's extremely important that given the nascentness of this industry, মানে এত বাচ্চা একটা ইন্ডাস্ট্রি, সেইটার সঠিকভাবে যদি এই মুহূর্তে রেগুলেটেড না হয়, আচ্ছা
বাচ্চা, কিন্তু at the same Yes. time এর impact on various aspects of the society is quite daunting, I would say. তো সেখানে regulation is extremely important, we believe. এই হেন অবস্থায় যদি আমাদেরকে এইটা ভাবতে হয় হুম, যে কতগুলো অ্যাসপেক্টস অফ রেগুলেশন থাকা উচিত, মানে হুম, কি কি বিষয়ে রেগুলেট হওয়া উচিত এআই হুম, এর, তাহলে সেইটার কি একটা ক্যাটেগরাইজেশন করা সম্ভব? মানে তোমার মাথায় কি এরকম কোনো ক্যাটেগরাইজেশন আছে যে আচ্ছা, এআই এর এই অ্যাসপেক্ট গুলো রেগুলেটেড হওয়া উচিত? একটা হচ্ছে আউটকাম বেসড রেগুলেশন, রাইট? মানে তুমি কত রিসোর্সেস ইনভেস্ট হচ্ছে এটার মধ্যে, কে কত রিসোর্স ইনভেস্ট করা উচিত, ওইটার ওপরে রেস্ট্রিকশন না দিয়ে তুমি আউটকামটাকে ইভ্যালুয়েট করো, আর ওটার ওপরে তুমি রেগুলেশনস লাগাও। যে ফর এক্সাম্পল, তোমার ডেটা এই প্যারামিটার্স এর উপরে আউটকামে কেমনি ফেয়ার করছে, বায়াস নিয়ে কিংবা ডিসক্রিমিনেশন নিয়ে, কিংবা ইজ ইট ফলসলি ফ্ল্যাগিং ইন এরোনিয়াস ডেটা, আউটপুট কেমনি হচ্ছে। তারপরে কিছু কিছু কান্ট্রিজে, যেমনি ফর এক্সাম্পল চায়নাতে অবভিয়াসলি তোমার আউটপুটটা খুবই বেশি রেগুলেট হয়। তো ওই আউটপুটের ওপরে তুমি কিছু রেস্ট্রিকশনস দিতে পারো। অ্যান্ড অবভিয়াসলি ওটার মধ্যে ক্যাটাগরিজ, মানে তোমার বায়াসটা চেক করতে হবে, আর এইসব জিনিস তুমি চেক করবে। আর আরেকটা যেটা এখন অব্দি অনেক কান্ট্রিজ করছিল, বাট আই থিঙ্ক যেটা এখন বিকজ অফ দ্য রিডিউসিং কস্ট অফ ইনফ্রাস্ট্রাকচার, ওটা এখন হয়তো মানে অত বেশি ইম্পর্টেন্ট হবে না, যেটা হচ্ছে তোমার কম্পিউটারের উপরে বেস করে তুমি রেগুলেশনস আনো। যে এত ফ্লোটিং পয়েন্ট অপারেশনস যদি তোমার মডেলটা করছে, তাহলে তোমার এই ডেটা এই সব রেজাল্টস দিতে হবে। এটা কেন করা হয়েছিল? জাস্ট টু মেক শিওর দ্যাট বিগ টেক ডাজন্ট রান অ্যাওয়ে উইথ ইউনো উইথ অল অফ দিস রিসোর্সেস। তো একটু ইকুইটি আনার জন্য there were also talks of breaking down orgs because of this. But আমার মনে হয় না ওইসব করা উচিত। ওই রেগুলেশনস গুলি একটু ইনোভেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ওইগুলির উপরে রেস্ট্রিক্টিভ হয়ে যাবে। টু ক্যাটাগরিজ, ওয়ান বিফোর ইউর ট্রেন, while you're ট্রেনিং, অ্যান্ড দ্য আদার ইজ তোমার যখন ইনফারেন্সেস এর সময় যে আউটপুট গুলি আসে, ওইগুলিকে তুমি রেগুলেট করো। ওকে, ব্রিলিয়েন্ট। তাহলে দুটো দুটো তুমি যেটা আউটকাম বলছো সেটা এসেনশিয়ালি হলো একটা এআই যদি একটা ব্ল্যাক বক্স হিসেবে কাজ করে, তাহলে তার যে আউটপুটটা আসবে আর কি, মানে রাইট, যে রাইট। যে প্রোগ্রামটা লিখেছি সেই প্রোগ্রামটা যে আউটপুটটা দেবে হ্যাঁ, সেইটার উপর রেগুলেশন, এবং সেইটা তুমি বললে বায়াস, ডিসক্রিমিনেশন, এই ধরনের জিনিসপত্রগুলো যাতে হ্যান্ডেলড হয়, মানে টু হ্যাভ ফেয়ারার সিস্টেম হুম, হুম, আর রাইট। ইন টার্মস অফ দ্য অটোমেশন ইটসেলফ। দ্য অটোমেশন শুড বি ফেয়ার। আরেকটা অ্যাসপেক্ট আছে এটার মধ্যে, যেটা হচ্ছে তুমি যে ডেটা কালেক্ট করছো, দ্যাট ইজ অলসো সামটাইমস প্রপার্টি ডেটা, রাইট? মানে কারোর একজনের কপিরাইটেড ডেটা আছে, দ্যাট ইজ অলসো ওয়ান বিগ অ্যাসপেক্ট, রাইট? বিকজ এরা লেফট রাইট সেন্টার ডেটা কালেক্ট করে অ্যানালাইজ করছে, ওটার উপরে কিছু আরো ট্রান্সফরমেটিভ ওয়ার্ক কেউ একজন করছে। ধরে নাও কেউ একজন একটা মিউজিক ভিডিও বানিয়ে দিল বেসড অন সাম মিউজিক দ্যাট সাম প্রম্পট দ্যাট এই চ্যাট জিপিটি কে দিল, ফর এক্সাম্পল, অ্যান্ড ইউ কাম আপ উইথ দ্য ভিডিও। এখন যদি VO3 যে গুগল অ্যানাউন্স করলো, where you can create videos using text prompts, right? তো এই সময়ের মধ্যে কি সোর্স ডেটা ইউজ হচ্ছে, ওদের অ্যাট্রিবিউশন দেওয়া উচিত কিনা, ওদের কিছু রয়্যালটিস দেওয়া উচিত কিনা, এইসব ব্যাপারও আছে। তো ওইটা আরেকটা ব্যাপার, যে তুমি ক্রেডিট কেমনি করে করছো অরিজিনাল ক্রিয়েটার্স, ওটা একটা ব্যাপার আছে। ওকে, তাহলে তিনটে অ্যাসপেক্ট, একটা হলো এআই যে আউটপুটটা দিচ্ছে সেইটা, সেকেন্ডটা হলো যে কম্পিউটিং ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার হচ্ছে হুম, সেইটা কতটা ব্যবহার করা আদৌ অ্যালাউড বাই এআই কোম্পানিজ, সো দ্যাট যারা মানে একটা অলিগার্কি যাতে তৈরি না হয়, যারা মানে হুম, বড় টেক যারা, তারা যাতে ওটাকে কমপ্লিটলি ডমিনেট করছে এবং বাকিরা শুধুই সেটাকে ব্যবহার করছে, সেইটা যাতে না হয়। হুম, আর তৃতীয় যেটা বললেন, দিস সিমস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং, যে ডেটাটা যেখান থেকে কালেক্টেড হয়েছে হুম, সেইখানে যেন প্রপার তার রেমিউনারেশন দেয়া হয়। রেমিনেশন দেবো। আর ডেটা আমাদের, তোমার আর আমার ডেটাও কালেক্ট হচ্ছে, রাইট? তো উই শুড বি এবল টু গিভ কনসেন্ট বিফোর দ্য ডেটা ইজ ইউজ। আর কনসেন্ট রিভোকও করতে পারো, কি না একবার দিয়ে দিলাম মানে দিয়ে দিলাম, না ইফ আই ওয়ান্ট টু রিভোক ইট, ফিউ পাস্ট ডেটা ডিলিটও করতে পারো। এখন যদি তুমি জিডিপিআর দেখো, তো ওটার মধ্যে তোমার পাস্টের ডেটা আর পাস্টের কোয়েরিজ ইউ নিড আ ওয়ে টু ডিলিট দ্যাট, রাইট? তো ওটাও কিছু একটা প্রভিশন হওয়া উচিত। বাট
ওই ডেটাটা মানে ফর এক্সাম্পল ওয়েন ইউ আর এ ইউজার আর তোমার ডেটাটা তুমি এক্সপ্লিসিটলি দিচ্ছ, ইট ইজ ইজিয়ার টু ডিলিট দ্যাট ডেটা, আর ওটার একটা হিস্ট্রি, একটা প্রভিনেন্স আছে, তুমি ওটাকে ম্যানেজ করতে পারো। বাট যখন তোমার ডেটা অ্যাজ এ কালেকটিভ কালেকটিভ ওয়েতে কালেক্ট হচ্ছে, তখন মার্ক আউট করা যায় এই ডেটাটা এই ইউজারের, ইউজারটা হয়তো রেজিস্টার্ড না, না তো তুমি বুঝবে কেমনি যে ওইটা কার ডেটা। তো একটু প্রবলেমস আছে, বিকজ অফ উইচ আই থিঙ্ক ওটা এখনো অত হেভিলি মানে ম্যান্ডেটেড হয়নি, বাট দ্যাট ইজ আ ভ্যালিড কনসার্ন দ্যাট উইল হ্যাভ টু ট্যাকল। হ্যাঁ, তাহলে চতুর্থ অ্যাসপেক্ট হলো ডেটা প্রোটেকশন এসেনশিয়ালি। মানে আমরা যেই মানে যে ওনার ডেটাটার যে ওনার, সেই ডেটার Right. ওনারশিপটা যেন সে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। সে যখন Right. চাইবে তখন তার ডেটাটা যেন ব্যবহার হলো, যখন সে চাইবে না তখন তার ডেটা ব্যবহার হচ্ছে না, সেইটা। Right. একটা পঞ্চম অ্যাসপেক্ট পারহ্যাপস চলে আসে, সেটা হলো যে এই এআই ব্যবহার করে যখন আমি কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজে লাগাচ্ছি এআই কে, তখন সেই ইন্ডাস্ট্রিতে এক্সিস্টিং একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা কোনো একটা ভাবে ইমপ্রুভড হচ্ছে, সেটা তো খুব ভালো ব্যাপার। কিন্তু ওই সিস্টেমটাতে কিছু কিছু হয়তো পার্টস আছে, যে পার্টস গুলো আর গেটিং রিপ্লেসড বাই এআই। যেই মুহূর্তে এই সাবস্টিটিউশনটা হচ্ছে, যেই মুহূর্তে মানে একটা এক্সিস্টিং অংশ আছে একটা কোনো মেশিনের, সেই মেশিনের এক্সিস্টিং অংশটাকে আমি সরিয়ে নিচ্ছি এবং সেটাকে সাবস্টিটিউট করছি এআই দিয়ে, এইটার এফেক্ট অন জবস, এইটার এফেক্ট জবস আমি যখন বলছি তখন মানে যে কোম্পানির ওনার, তার দিক থেকে দেখতে গেলে তো দিস ইজ কস্ট কাটিং, রাইট? Yeah. তো সেই সেই কস্ট কাটিং, তার এফেক্ট অন জবস, তার এফেক্ট অন যারা চাকরি হারাচ্ছে তারা কিভাবে আবার নতুন করে ওয়ার্কফোর্সে ঢুকতে পারে, সেইটা, এইগুলো নিয়ে কি রেগুলেশন আদৌ থাকা উচিত? বা কেউ কি ভাবছে এই নিয়ে রেগুলেশনের বিষয়ে? যে আমার ফর এক্সাম্পল, আমার যদি একটা কোম্পানি এআই ব্যবহার করে, তাহলে সেই কোম্পানিটাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এআই ট্যাক্স দিতে হবে, যেই ট্যাক্সটা ব্যবহার করে তারপর যারা চাকরি হারাচ্ছে বা যে ধরনের মানুষের আর চাকরি হওয়া উচিত, সেই ধরনের একটা ব্যবস্থা করা আর কি। এইরকম কি আদৌ কেউ ভাবছে? বা মানে এই ধরনের রেগুলেশন কি আদৌ আলোচনা হচ্ছে? হ্যাঁ, মানে এখন এআই জবস এর উপরে যে ইম্প্যাক্টটা তুমি বলছিলে, লেটস স্টার্ট উইথ দ্যাট মেবি ফার্স্ট। একটা ইম্প্যাক্ট অবভিয়াসলি আছে, তুমি এখনো দেখে থাকবে গুগল আর এইসবের যে এক্সিকিউটিভ গুলো আছে, ওরা এসে বলেওছে যে 20%, 30%, 50% অফ কোডিং ওয়ার্ক ফর এক্সাম্পল ইজ নাও, ওদের ওখানে ইজ নাও বিং ডান বাই এআই, রাইট? আর আমি নিজেও দেখেছি, হ্যাভিং বিন ইন দ্য ফিল্ড, দ্যাট হাউ ইজি ইট ইজ টু ডেভেলপ কোড ইউজিং সে GitHub Copilot আর এইসব ইউজ করে, রাইট? ইভেন চ্যাট জিপিটি তো তুমি যাও, ইট উইল গিভ ইউ আ ডিসেন্ট কোড, ওটা হয়তো ফার্স্ট রানে কাজ করবে না, বাট ইট ডাজ রিডিউস দ্য নাম্বার অফ পিপল দ্যাট ইউ রিকোয়ার টু ডু দ্য সেম ওয়ার্ক, রাইট? তো ওই একটা জবের ওপরে ইম্প্যাক্ট আছে, বাট আমরা এটাকে একটু ডিফারেন্ট ভাবে দেখতে চাই। আমি আমি আর আমার কলিগসরা মিলে আমার একটা রিপোর্টও লিখেছিলাম, এআই অ্যান্ড জবস, ওটার উপরে কি ইম্প্যাক্ট হবে। তো আমরা বলছি যে এটাকে তোমায় দেখা উচিত ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ডিসক্রিট টাস্কস, মানে পুরো জব দেখা উচিত না। ইট ইজ বেটার টু লুক অ্যাট ইট অ্যাজ টাস্কস দ্যাট উইল গেট রিপ্লেসড বাই এআই। তো এটার ক্ষেত্রে কি হবে, তুমি একটা ফানেল মতন ডিসাইড করতে পারো যে কি কি টাস্কস রিপ্লেস হবে। বাট ওই নেক্সট ফানেলের নেক্সট স্টেপ হবে কি, ইউ ডু একটা অ্যানালিসিস করো হার্ম ভার্সেস এক্সপ্লেনেবিলিটি, রাইট? মানে ওটার কত হার্ম হবে বিকজ অফ দ্যাট, বিকজ অফ দ্য ইউজ অফ দ্যাট এআই। আর হার্ম যদি বেশি হয়, বাট ইউ আর নট এবল টু এক্সপ্লেন, ফর এক্সাম্পল ইফ ইউ আর নট এবল টু এক্সপ্লেন কি এই বেনিফিশিয়ারিটা ফর এক্সাম্পল ইন গভর্নমেন্ট প্রোগ্রাম কেন এক্সক্লুড হয়ে গেছে, তুমি যদি এক্সপ্লেন না করতে পারো, দেন ওটা পলিটিক্যালি ওটাকে এক্সপ্লেন করার টু ইউর to the masses will be difficult, or that will sometimes play into the private sector also, and ওটার একটু usage কম হবে। বাট নেক্সট স্টেপ উড বি তুমি আরওআই কত পাচ্ছ, আরওআই আর টেক ম্যাচিউরিটি। তো ইন দ্যাট সেন্স চ্যাটবটস ফর এক্সাম্পল, টেক ম্যাচিউরিটি এখন অনেকটা হয়ে গেছে, আর রিটার্ন অন ইনভেস্টমেন্টও পাচ্ছ তুমি, ইউ আর এবল টু গেট রিড অফ কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভস, টেক ম্যাচিউরিটিও আছে, তো তুমি ওটাকে ইউজ করবে। সো অ্যাজ পার সাম এস্টিমেটস, জবস এইগুলো এট দ্য লো লেভেল, আমি ফর এক্সাম্পল যদি আইটি সার্ভিসেস কিংবা আইটি ইন্ডাস্ট্রি দেখি, তো at the coder level, at developer level, এইগুলো একটু ইম্প্যাক্ট হবে। বাট বিকজ ওই হায়ার লেভেল থিঙ্কিং এর কোনো ডেভেলপ হয়নি যে
ইন্টিগ্রেশন কেমনি হওয়া উচিত সিস্টেমস এর ওইসব। তো হয়তো at maybe an architect level or maybe at a designer level ওইসব একটু ইম্প্যাক্ট স্লোলি আসবে। তো এটাতে কি করতে পারে? ফার্স্টলি লেটস লুক অ্যাট কি গভর্নমেন্ট কোম্পানিজ কি করা উচিত। কোম্পানিজ উইল অবভিয়াসলি নিড টু থিঙ্ক যে এখন যে এক্সিস্টিং এমপ্লয়িজ আছে ফর এক্সাম্পল, ওদের রিস্কিলিং আর আপস্কিলিং এর খুব দরকার। আর এটার জন্য গভর্নমেন্টও অনেকগুলো প্রোগ্রামস করছে, বাট অ্যাজ ইউ নো গভর্নমেন্টের প্রোগ্রাম কতই এফিসিয়েন্ট থাকে উই অল নো, রাইট? সো ওই ক্ষেত্রে গভর্নমেন্ট করছে, বাট ইট কুড, ওটা চলে একটা লিপ সার্ভিস মতনও হতে পারে, রাইট? আনাদার পয়েন্ট ইজ কি গভর্নমেন্ট এইসবে কিছু রেগুলেশনস আনা উচিত কি, রাইট? বিকজ ওটা হচ্ছে একটা ইন্টারফিয়ারেন্স ইন আ প্রাইভেট সেক্টর কোম্পানিজ অপারেশনস, যেটা দেখো একটা পাবলিক পলিসিতে কনসেপ্ট আছে আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস, রাইট? তুমি একটা পলিসি আনলে বললে যে তুমি এত% ওয়ার্কফোর্স লে অফ করতে পারবে না বিকজ অফ এআই। অবভিয়াসলি এটা আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস আছে যে আদার কান্ট্রিজে ফর এক্সাম্পল এত ওনারাস রেগুলেশনস নেই, তো ওদের কস্ট, ওদের ওদের প্রোডাক্টিভিটি বাড়বে আর ওদের কস্ট গুলো কমবে, রাইট? সো ওরা বেশি যদি এফিশিয়েন্ট হয়ে যায়, তাহলে আমাদের এখানকার কোম্পানিজ গুলো লেস এফিশিয়েন্ট হয়ে যায়। আই ডোন্ট থিঙ্ক যে এটা কোনো একটা দেশ করলে এটা আদৌ হবে। অ্যান্ড প্রিসাইসলি তুমি যে কারণটা বলছো, মানে ধরো আমি আমার দেশে একটা রেগুলেশন আনলাম, তাতে আমি এআই এর ব্যবহারের উপর রেস্ট্রিকশনস বা ট্যাক্স লাগালাম, আর অন্য একটা দেশে মানে সেটা হলো না, এবং তারা সেখানে ওই চিপ চিপ ডেলিভারি অফ দ্য গুডস অর সার্ভিসেস সেটা তারা করতে পারলো ইউজিং এআই। সেটা আমি সাজেস্ট করছি না, কিন্তু তুমি যদি এমনি মানে গ্লোবাল লেভেলে দেখো, গ্লোবাল লেভেলে যদি ইফ এআই স্টার্টস টেকিং জবস, তাহলে আমাদের এক্সিস্টিং মানে যে পরিমাণ ইনইকুয়ালিটি সোসাইটিতে এই পরিমাণ এই মুহূর্তে ঢুকে গেছে, ইফ দ্য মিডল টিয়ার, আমি টপ টিয়ারের কথা বলছি, যারা অলরেডি ভেরি রিসোর্সফুল, আমি তাদের কথা বলছি না, তাদের মানে চাকরি যাওয়ার তো খুব একটা জায়গা নেই। যারা মিডল টিয়ার বা একদম ধরো লোয়ার টিয়ার মানুষ, যাদের কাজগুলো অটোমেটেড হচ্ছে, তারা চাকরি হারাচ্ছে, তাহলে ইনইকুয়ালিটি আরো এমন একটা লেভেলে চলে যাবে বা যেতে পারে বলে একটা একটা ভয় তো থেকেই যায়, যে সেইখান থেকে ওই মানে যারা ধরো বড় লোক, মানে যারা অ্যাকচুয়ালি ওনার্স অফ দ্য ক্যাপিটাল, তাদের থেকে কেনার মানুষই যদি না থাকে। একটা সহজ এক্সাম্পল হলো, ধরো বিগ টেক কোম্পানিগুলো চলে, বিগ টেক কোম্পানিগুলো চলবার জন্য তো অ্যাডভার্টাইজমেন্ট, তার একটা মানে একটা মেজর ইকোনমি হলো থ্রু অ্যাডভার্টাইজমেন্ট। এবার অ্যাডভার্টাইজমেন্ট গুলো যাদেরকে দেখাচ্ছি, তাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে যদি আমার কোনো লাভই না হয়, তাদের কাছে যদি মানে জিনিসটা কেনার বা ওই সার্ভিসটা অ্যাভেল করার যদি আমার অপরচুনিটি না থাকে, তাহলে তো ওই বিগ টেকের লাভটাও সেখানে কমতে থাকলো। তো এই ইনইকুয়ালিটি বেশি না বাড়াটা ইজ অফ ইন্টারেস্ট টু বোথ, মানে both, মানে মানে ইনইকুয়ালিটি বেশি বাড়লে যেটা হবে সেটা হলো মানে সোসাইটি অ্যাজ উই নো সেইভাবে হয়তো সার্ভাইভই করতে পারবেন। তো মানে এইটাকে মানে কোনোভাবে এই রেগুলেশনটা যদি কেউ এইভাবে বলবার চেষ্টা করে যে রেগুলেশনটা উইল বি হার্মফুল ফর the big tech companies, I don't think that's the right way to look at it, and precisely because of this, because we need a market and different strata within the market for the market to actually sustain. আর আইডিয়াল সিনারিও হলো যে ইনইকুয়ালিটি কমলো, এআই এনে ইনইকুয়ালিটিটা কমানো গেল, সেখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইনইকুয়ালিটি স্টিল থাকলো, মানুষ সার্ভাইভ করতে পারলো, কিন্তু এআই মানে রেগুলেশনটা না আনলে যেটা হবে বলে মনে হচ্ছে সেটা হলো যে মানে একটা পয়েন্টে প্রচুর লোক চাকরি হারাবে এবং ইনইকুয়ালিটি এমন একটা জায়গায় চলে যাবে যে ইট বিকামস ডেঞ্জারাস ফর সোসাইটি। সেই পার্সপেক্টিভ থেকে জিজ্ঞেস করছিলাম যে রেগুলেশন কি এআই এ থাকা উচিত বলে তোমার মনে হয়? মানে আইডিয়াল ওয়ার্ল্ডে তো ইউ উড ওয়ান্ট দ্যাট, রাইট? তোমার ইউ উড ওয়ান্ট দ্য গভর্নমেন্ট টু ইন্টারভিন টু লেভেল দ্য প্লেইং ফিল্ড, রাইট? আর তারপরে তুমি যেমনি বললে এখনো যেমনি প্রায় কনজামশন লেভেলস খুবই কম, রাইট? কনজামশন ড্রিভেন গ্রোথ আমাদের এখন একটু স্লো ডাউন হচ্ছে। তুমি দেখবে ওই কে শেপ রিকভারি যেসব বলে না, তো ওইসব তো আছে, বাট মানে এখন গ্লোবালিও কিছু কিছু মডেলস আছে, রাইট? ফর এক্সাম্পল তুমি যদি দেখে থাকো সাউথ কোরিয়াতে একটা দে হ্যাড ট্রাইড কি যারা অটোমেশন ইনভেস্টমেন্টস করছে আর যেটার জন্য জব রিডাকশন হচ্ছে, ওদেরকে ট্যাক্স ব্রেকস দেওয়া বন্ধ করবে, এমনি কিছু ওদের রুলস, দেওয়ার সাম প্রপোজড লস দেয়ার, রাইট? তারপরে এমনি কিছু কিছু জায়গায় এক্সপ্লোর করা হচ্ছিল যে যদি কোনো কোম্পানি এআই ইউজ করছে ফর কাস্টমার সার্ভিস অটোমেশন, তো ওরা
ওই স্পেসিফিক প্রফিটের ওপরে ট্যাক্সেস পে করবে। তারপরে ইউতে ফর এক্সাম্পল ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট যেটা আছে, রাইট, তুমি 3% অন রেভিনিউ ফ্রম ডিজিটাল সার্ভিসেস তোমায় পে করতে হবে। তবে ইন্ডিয়াতে একটা ইকুয়ালাইজেশন লেভি ছিল, যেটা ফরেন কোম্পানিজ ওয়ার্কিং ইন দ্য ই কমার্স ফিল্ড, ওদের একটা ইকুয়ালাইজেশন লেভি 2-3% কিছু একটা আছে, ওইটা তোমায় পে করতে হবে। তো এইসব মডেলস আছে। এখন যেহেতু আমি ট্যাক্সেস এর উপরে অত ভাবিনি যে মানে অত রিসার্চ করিনি যে এটার ইফেক্ট কি আছে, মানে সিটিং হিয়ার আমাদের মনে হয় যে হ্যাঁ ট্যাক্স করলে হয়তো ইট উইল রিডিউস দ্য ইনসেন্টিভ টু নট ডু অটোমেশন, রাইট? বাট ওই কোম্পানিজ যদি এমনি ফিল করে যে অটোমেশন করিয়ে ঠিক আছে ট্যাক্স একটু পে করে ইফ আই এম এবল টু স্টিল মেক প্রফিটস, তো ওরা তাও করবে। অ্যান্ড in an ideal world, it is good to think of all countries coming together and everywhere you have these regulations. But যেটা যিনি আমরা বললাম, তুমিও বললে যে সব কান্ট্রিজে হবে না এমনি, রাইট? মানে ইউএসএ ফর এক্সাম্পল there are no such regulations. না, চায়নাতে কিছু কিছু আছে, ইন্ডিয়াতে we were thinking but we not yet come up with that, সাউথ কোরিয়াতে আছে, এইসব জায়গায় আছে। বাট সব কান্ট্রি ইউনিফর্ম রেগুলেশন হবে না, তো একটা ডিস্টর্টেড ফিল্ড হবে ক্রিয়েট, আর যেটার জন্য ইম্প্যাক্ট যাও হোক একটা পুশব্যাক থাকবে। তো অ্যান্ড policy is nothing but it's also politics in some play, right? তো um, এইগুলিকে এক্সপ্লেন করা ইজি হবে যে হ্যাঁ ঠিক আছে আমরা উই আর শোয়িং দ্যাট উই আর ট্যাক্সিং ইট, উই আর ট্রাইং টু ওই রেভিনিউটা ইউজ করছি তোমার আপস্কিলিং এর জন্য। ওই ক্ষেত্রে যদি আপস্কিলিংটা রিয়েলি ইম্প্যাক্টফুল হয় দেন আই এম অল ফর ইট। বাট এই অ্যানালিসিসটা করার পরেই এইসব রেগুলেশন আনা উচিত। কিন্তু এগুলির আনইনটেন্ডেড কনসিকুয়েন্সেস খুব থাকে, মানে তুমি একটা ট্যাক্স যেটা ইন্ট্রোডিউস করছো ওটার জন্য কোম্পানিজ মাইট রিলোকেট, ওইসব আলাদা আলাদা ইম্প্যাক্ট থাকে। তো দ্য এইম ইজ গুড, বাট ওটার না অ্যানালিসিস করে আনাটাই বেটার, আদারওয়াইজ খুব খুব পারভার্স ইম্প্যাক্ট হতে পারে। শিওর, আমি একদম সাজেস্ট করছিলাম না যে অ্যানালিসিস না করে করার, বাট মাই পয়েন্ট ওয়াজ ওটা না যে ভেরি কমপ্লেক্স থিং। তো জেনারেলি গভর্নমেন্টস বিকজ দে হ্যাভ আ 5 year সাইকেল, 5 বছর পরে পরে রিইলেক্ট হতে হবে, তো দে মাইট কাম আপ উইথ দিস রেগুলেশনস, রাইট? কি তুমি যদি অটোমেশন করছো তাহলে এত বেশি, এর থেকে বেশি হলে তোমায় ট্যাক্স দিতে হবে, which is good in theory, বাট ওটা প্র্যাকটিসে আছে কিনা। there have been some studies which have shown that, obviously তুমি জানো যে ট্যাক্স বাড়লে, কর্পোরেট ট্যাক্সেস বাড়লে কোম্পানিজ রিলোকেট, ওইসব আছে। তো and that might be a bigger loss to employment. তো আমি একটা প্রজেক্টে কাজ করেছিলাম অন দ্য কন্ট্যাক্ট সেন্টার, যে কল সেন্টার গুলো থাকে সেগুলোতে বেসিক্যালি যে এজেন্টস গুলো বিভিন্ন সেক্টরে হতে পারে, টেলিকম, হেলথ, বিভিন্ন জায়গায়, যে ওদের এজেন্টস গুলোকে বেসিক্যালি উই ওয়ার নট রিপ্লেসিং বাট দে ওয়ার অ্যাসিস্টিং থ্রু অ্যান এআই মডেল, যেখানে নোট সামারি বা অল সর্টস অফ অ্যাসিস্ট্যান্ট উইল বি ডান থ্রু অ্যান এআই মডেল। ওই প্রজেক্টটা ফরচুনেটলি বা আনফরচুনেটলি ইট গট শেলড, মানে few years of trial এর পর এটা দেখা গেছে যে it was supposed to, what it was supposed to do is না এজেন্টসরা will help in value added tasks, and ওই এজেন্ট যেটা AI, they will do all sorts of natural language processing and ওরা automated এই করে they will, all the mundane tasks will be done by the AI model. এবার এটা হলো যে আলটিমেটলি কোনো একদিন বা কিছু ইভেন্টস এর ক্ষেত্রে the AI model was not working or it was down, তো এটা দেখা গেছিল যে এজেন্টস ওয়ার নট এবল টু অ্যাসিস্ট ইভেন দ্য মান্ডেন টাস্ক, মানে ওদের স্কিলটা এমন ভাবেই ডিপ্লিট হলো যে ও হয়তো জিজ্ঞেস করছে যে হ্যাঁ কোন নলেজ সোর্স, মানে ও নলেজ সোর্সটা সার্চই করতে পারছে না, অ্যাসিস্টই করতে পারছে না। মানে এটা একটা, মানে ওই বললেন এআই উইল রিপ্লেস জবস, এবার এটা মানে কতটুক আপস্কিল করছে আর অনেক সময় কিছুটা ডাউন স্কিলও যে করে না, মানে এটাও একটা অন্য একটা পার্সপেক্টিভ যেটা আমরা অবজার্ভ করেছিলাম। আর কিছু কিছু ক্ষেত্রে এআই এর ইউজটা উইল বি দেয়ার, বাট দে উইল হ্যাভ টু বি সাম হিউম্যান ইন দ্য লুপ, যে ওটাকে অ্যাপ্রুভ করবে কিংবা অ্যানালাইজ করবে কিংবা ওইসব করবে, রাইট? তো এখন অব্দি at this stage there is still not going to be a lot of displacement in my opinion, but এই যখন এই এজেন্টিক এআই, এমসিপি এইসব যখন ইউজ হওয়া চালু হবে, যখন একটা ইন্টিগ্রেটেড কোম্পানি ফর এক্সাম্পল উইল বি এবল টু ডু অল অফ দ্য ওয়ার্কফ্লোজ, তখন ইম্প্যাক্টস তো হবে। এখন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ফর এক্সাম্পল আমার তো সবচেয়ে কমন এক্সাম্পল লাগে, তারপরে কোডার্স, তারপরে এখন অব্দি ফর এক্সাম্পল আমি সফটওয়্যার ফিল্ডে আছে বলি, সব এক্সাম্পল সফটওয়্যার ফিল্ড থেকে আসছে, বাট ইউএক্স ডিজাইনার্স ফর এক্সাম্পল এখন অব্দি ওই কেপেবিলিটিস এখনো আসেনি। বাট
তুমি যদি দেখে থাকো এই ইমেজ জেনারেশন আর এইসব এইসব যে ফিল্ডস গুলো আছে এটার মধ্যে অনেকভাবে এআই ইউজ হচ্ছে। তো আই ফিল এইসবেরও একটু জবস আর ইন ইউনো একটু প্রবলেমে আছে। আর আমাদের এই ওয়ার্ডস গুলো ইউজ করতে খুব ইজি, যে আপস্কিল করো, রিস্কিল করো, বাট এক্স্যাক্টলি কি আপস্কিল করতে হবে, অত ফিউচারে দেখা, দ্যাট ইজ সাম দ্যাট রিকোয়ার্স সাম অ্যামাউন্ট অফ অ্যাকচুয়াল কগনিটিভ ইনভেস্টমেন্ট বাই সামবডি। কোনো আইডিয়া। একটা ক্লাস 9-এর স্টুডেন্ট, তাকে যদি বলা হয় যে এআই এর সুফল ও কুফল এই নিয়ে একটা রচনা লেখো, তাহলে তার জন্য যদি তুমি সুফলের কয়েকটা পয়েন্ট আর কুফলের কয়েকটা পয়েন্ট বলো, কারণ এই মানে আমরা অনেক কিছু একসাথে আলোচনা করলাম তো। এআই এর ইউজের জন্য আহ, অনেকগুলো যে টাস্ক, যেসব মানে আগে আমরা ভাবতাম যে খুবই ডিফিকাল্ট আর আহ, খুবই মানে অ্যানালিসিস হেভি টাস্ক আছে, যেটার জন্য আমার অনেক রিসোর্সেস লাগবে, অনেক টুলস ইউজ করতে হবে, এইসব দ্যাট একটা সিঙ্গেল পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন থাকবে যেখানে তুমি ওটাকে ইউজ করতে পারো। এখন ফর এক্সাম্পল ডিজাস্টার ম্যানেজমেন্ট হয়ে গেল, কিংবা ওয়েদার অ্যানালিটিক্স, এইসব নিয়ে, রাইট? দের ইজ আ লট অফ ওয়ার্ক দ্যাটস হ্যাপনিং দেয়ার, অ্যান্ড আই থিঙ্ক ওই সব দিক দিয়ে খুব এটার ইউজ আছে, রাইট? ইভেন ইন দ্য ফার্মাসিউটিক্যাল ফিল্ড, ইন দ্য মেডিকেল ফিল্ড, রাইট? ইন প্রোটিন সিনথেসিস, তারপরে ভ্যাকসিন রিলেটেড ওয়ার্ক, এইসব নিয়ে আমার যত আমি পড়েছি, আমার মনে হয় ওই একটু ইম্প্যাক্ট খুবই বেনিফিশিয়াল হবে। আর আরেকটা জিনিসে যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট ফর এক্সাম্পল ওটাতে অনেক বলে, রাইট, যে উই শুড লুক অ্যাট এআই অ্যাপ্লিকেশনস উইথ দ্য লোকাল কনটেক্সট, রাইট? তো ইন্ডিয়ার তুমি যদি ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর এআই ওইসব যদি দেখো, ওইসবেও দে আর ফোকাস অন, দে আর আইডেন্টিফাইড কি সেক্টরস, হেলথ কেয়ার, এডুকেশন, স্মার্ট সিটিজ, এইসব নিয়ে, রাইট? অ্যান্ড এইগুলির মধ্যে ইফ উই আর এবল টু ডেমোক্রেটাইজ দিস প্ল্যাটফর্মস, রাইট? আমি যদি ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে ফাউন্ডেশনাল এলএলএমস আর এইসব যদি আনতে পারি, যেগুলি এখন রিসেন্টলি সার্ভাম এআই একটা রিলিজ করলো, অলদো ওটা নিয়ে আমার একটু কোয়েশ্চেন্স আছে, বাট ওটা রিলিজ হলো। আর ওটা নিয়ে ইফ ইউ আর এবল টু মেক ইট মাচ মোর ইউজেবল ইন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, রাইট, মানে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজেস, ওইসব যদি তুমি আনতে পারো, তো একটা ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইন্টারনেট হতে পারে। দ্যাট ইজ আ হোপ। তো ওই দিক দিয়ে একটা বেনিফিট আমার মনে হয় থাকবে। তোমার ডেটা আগে ফর এক্সাম্পল গুগল সার্চে যখন করতে, তোমার সব লিঙ্কস একটা লিঙ্ক হয়ে যেত, ইউ কুড গো টু ইন্ডিভিজুয়াল লিঙ্কস। নাও ইট ইজ মোর অফ তোমার একটা সামারি আগেই দিয়ে দেয়, রাইট? মানে তোমার একটা ফুল এআই জেনারেটেড সামারি দিচ্ছে, মেবি তুমি অতটাই পড়েছো, অ্যান্ড দ্যাট দেন ডিপেন্ডস অন কত আনবায়াসড, কত এফেক্টিভ, এফিসিয়েন্ট ওই এলএলএমটা আছে, রাইট, ওই এআইটা আছে। তো ওই দিক দিয়ে তুমি যদি ওটার উপরে ভরসা করতে থাকো, দেন ওটার হ্যালুসিনেশনস অ্যান্ড অল অফ দ্যাট উইল ইম্প্যাক্ট হাউ পিপল কনজিউম ডেটা। তো ওই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। জবস এর ফর এক্সাম্পল তুমি যেটা বললে, ওইটা একটা ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট, which can be handled through maybe upskilling, reskilling and all of that. But ওইটা একটা immediate impact তো আছে, মানে people will, আমি একটা বন্ধু কন্টেন্ট রাইটার, তো হি ওয়াজ মানে কিছুদিন আগে লে অফ হলো, তো ওই বলছিল যে আহ, ওদের জবস has such have reduced, right? So obviously এটা anecdotal data, so you can't like generalize from this, but যখন রাইটিং রিলেটেড যেসব জবস থাকবে ওইগুলি নিশ্চয়ই ইম্প্যাক্ট হবে। তো জবস এর উপর একটা ইম্প্যাক্ট। সেকেন্ডলি আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট হচ্ছে দ্য ইম্প্যাক্ট অন ক্লাইমেট, রাইট? কি হিউজ হিউমাঙ্গাস অ্যামাউন্টস অফ এনার্জি ইউজ হচ্ছে এটার জন্য। ইনফ্যাক্ট কোম্পানিজ লাইক অ্যামাজন এর এইসব দে আর থিঙ্কিং অফ অ্যাকোয়ারিং দিস লাইক 3 মাইল আইল্যান্ডের যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর টিঅ্যাক্টর এইসব ছিল, মাইক্রোসফট ইজ ফর এক্সাম্পল হ্যাজ সাইন্ড আ কন্ট্রাক্ট টু ইউজ দ্যাট, রাইট? সো হিউমাঙ্গাস অ্যামাউন্টস অফ এনার্জি ইউজ হবে। এখন অব্দি এনার্জি মিক্সের মধ্যে নিউক্লিয়ার এনার্জির ইউসেজ অনেকই কম আছে ইন্ডিয়াতে, তো ইটস জাস্ট আই থিঙ্ক 3%, সিঙ্গেল ডিজিট পার্সেন্টেজ আছে। থার্মাল পাওয়ার স্টিল আমাদের বেশি ইউজ হয়। তো আর আমাদের অত ক্যাপাসিটিও অবভিয়াসলি নেই, বাট যেখানে ধরে নাও অত ক্যাপাসিটি বেড়ে যাবে, ওখানে থার্মাল পাওয়ার অ্যান্ড অল অফ দিস ফসিল ফুয়েল রিলেটেড এনার্জি ইজ বিং ইউজড। সো আই থিঙ্ক, আর তারপরে অবভিয়াসলি এখন যদি এইসব গভর্নমেন্টের সার্ভিসের মধ্যে ইউজ হতে লাগে, then there is a huge aspect of bias creeping in, of discrimination happening, of exclusion happening. আমরা তো exclusion because of simple thing like আধারও দেখেছি, right? Which is আমাদের ডিপিআই এর জন্য we have seen people getting excluded
নাও যদি ওটা আমাদের এআই ইউজ হতে লাগে, এআই যদি সার্ভিলেন্সের জন্য ইউজ হতে লাগে, এআই যদি এভিডেন্স ট্যাম্পারিং আর ওইসবে ইউজ হয়, দ্যাট ইজ আ ভেরি ব্যাড ইম্প্যাক্ট। অ্যান্ড অবভিয়াসলি ইনফরমেশন ওয়ারফেয়ার, তুমি যদি একটা ন্যাশনাল লেভেলে যাও, তো ইট ইজ ডিপ ফেক্স আর এইসব যে এআই জেনারেটেড কন্টেন্ট, এইসবের যে একটা পোটেনশিয়াল আছে টু ডু ডিসরাপটিভ ইনফরমেশন ওয়ারফেয়ার, ওইটা একটা ভেরি ইম্পর্টেন্ট নেগেটিভ অ্যাসপেক্ট। আর যেটার জন্য তুমি দেখবে এখন অনেক governments, militaries are have prioritized information warfare as something that they need to very proactively look at. পজিটিভ ইম্প্যাক্টের টার্মসে তুমি একটা কথা বলছিলে, ডেমোক্রেটাইজেশন। হুম। এইটাকে যদি একটু এক্সপ্যান্ড করো, এবং আমার এই বিষয়ে একটা গেস আছে, সেটা হলো যে তুমি এটা পারহ্যাপস বলার চেষ্টা করছো যে আহ, কিছু এআই টুলস আছে যেগুলো ব্যবহার করে আহ, আমি ধরো প্রোগ্রামিং খুব একটা আগে জানতাম না, কিন্তু আমি ধরো ভালো মিষ্টি তৈরি করতে পারি। হুম। তাহলে আমি ওই এআই প্রোগ্রামিং টুলস গুলো ব্যবহার করে আমি একটা ওয়েবসাইট খুব সহজে তৈরি করে ফেললাম, যেইটা আমার আগে হয়তো কোনো একটা ওয়েবসাইট মানে তৈরি করবে এরকম একটা কোম্পানির কাছে বা এরকম একজন মানুষের কাছে যেতে হতো। আমি হয়তো তার কাছে গেলামও, কিন্তু আমি মানে যেই যেই কাজটা আমার ধরো আগে 3,000 টাকায় হতো, সেটা আমার এখন 30 টাকায় হয়তো হয়ে যাবে। কারণ সেই মানুষটা আগে ওই জিনিসটা তৈরি করতে তার 3,000 টাকার এফর্ট দিতে হতো, এখন সে 30 টাকায় সেইটা করে দিতে পারছে। তো আমি 30 টাকা দিয়ে আমি একটা ওয়েবসাইট পেয়ে গেলাম, দিয়ে আমি আমার মিষ্টি বিক্রি করাটা আমার সহজ হয়ে গেল। এবং যেহেতু তার এফর্টটা 3,000-এর জায়গায় 30 হয়ে গেছে, সেহেতু সে আমার মতো আরো 1,000টা বা 10,000টা মিষ্টি বিক্রেতাকে সে হয়তো ওই জিনিসটা তৈরি করে দিতে পারলো। তুমি কি ডেমোক্রেটাইজেশন বলতে এইটা বলার চেষ্টা করছো? Yes, yes. তো ওয়ান্স ইউ ফিগার আউট কি এই রিসোর্স ইউসেজটাকে কেমনি করে একটু লেস কস্টলি করা যায়, দেন ইউল সি কি এই এতগুলো টুলস প্রলিফারেট হয়ে গেছে। ওয়েবসাইট ইউসেজ, ওয়েবসাইট জেনারেশন যেমনি তুমি বললে, there are platforms which help you do that very easily nowadays, right? তারপরে ভিডিও জেনারেশন, যারা মানে কন্টেন্ট ক্রিয়েশন করছে, ওদের জন্য earlier you would require to have that knowledge, right? But now that knowledge তোমার এখন ফিঙ্গার টিপস আছে, মানে অত ইজিও না ওটা করা, বাট ইট উইল গেট ইজিয়ার, রাইট? তো ওই একটা অ্যাক্সেস আছে। সেকেন্ডলি, আগেও আমরা ভাবতাম যে ইন্ডিয়া হ্যাজ সাচ ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজেস দ্যাট পিপল ডু নট অলওয়েজ কনজিউম ইংলিশ ল্যাঙ্গুয়েজ, the internet in the English language that efficiently, right? তো ওটাকেও আগেও আমরা ট্রাই করেছি, গভর্নমেন্টস অলসো ইউজ টু ট্রাই, বাট উইথ এআই ওটা আরো বেশি ইজি হয়ে যায়। ইফ অবভিয়াসলি ইউ ক্যান কালেক্ট ডেটা, ইউ ক্যান ট্রেন দ্যাট ডেটা, তাহলে তোমার ওই ডেমোক্রেটাইজেশনটা আরো ইজি হয়ে যেতে পারে। অ্যান্ড অবভিয়াসলি মানে এই there will be displacements, but there'll be new jobs also created, right? For example, content creation, there'll be some other jobs that will get created, right? Normal jobs, the regular current jobs chole jabe, but there'll be some other jobs which will become easier because of this. So yeah, so ওটাই একটা ডেমোক্রেটাইজেশন এর আমার অ্যাসপেক্ট ছিল। এমএসএমই যে সেক্টরটা আছে ইন্ডিয়া ডায়াসপোরাতে, এটা একটা মানে খুব স্ট্রং ফাউন্ডেশন আমাদের পুরো এমপ্লয়মেন্ট জেনারেশন বলুন। আমাদের আই থিঙ্ক 60%-এর উপর এমপ্লয়মেন্ট যেটা ওটা এমএসএমই সেক্টরের থ্রুতে হয়। তো এবার স্টিল নাও আমরা দেখছি এআই ইজ মোস্টলি এই বিগ টেক বা প্রাইভেট সেক্টরস, এরাই মানে কর্পোরেট সেক্টর, এরাই এদের মোস্ট ইনভেস্টমেন্ট এরা করছে। তো আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে এমএসএমইস দের উপর আপনি কিরকম ইম্প্যাক্ট দেখতে পাচ্ছেন? মানে হাউ উড এমএসএমইস বি ইনফ্লুয়েন্সড বাই দিস হোল এআই ওয়েভ, যদি আমি এইভাবে পুট করি? দেখো আমার যদ্দূর মনে হয় এই ডেমোক্রেটাইজেশনের একটা অ্যাসপেক্ট কিন্তু এমএসএমইজ নিয়েও আছে, রাইট? ফর এক্সাম্পল তুমি শর্ট টার্মে যদি দেখো, অনেকগুলো ইমপ্রুভমেন্টস হতে পারে ফর অপারেশনাল এফিসিয়েন্সি আর কস্ট রিডাকশন, রাইট? তো এই এআই টুলস এমএসএমইজদের এনেবল করবে টু অটোমেট রুটিন টাস্ক, যে বুক কিপিং হয়ে গেল, ইনভেন্টরি ম্যানেজমেন্ট হয়ে গেল, কাস্টমার সার্ভিস, কোয়ালিটি কন্ট্রোল, এইসব নিয়ে অনেকগুলো টুলস ডেভেলপ আছে। আর আই থিঙ্ক আগেও হবে, যেটার জন্য ইমিডিয়েট কস্ট সেভিংস আর প্রোডাক্টিভিটি গেইনস তো হবে, রাইট? আমি খাতা বুক আর আরো কি আছে, ওকে ক্রেডিট, আর ইন দ্য গভর্নমেন্টের যে ওসেন নেটওয়ার্কটা আছে, ওপেন ক্রেডিট এনেবলমেন্ট নেটওয়ার্ক, এইসবের মধ্যে যদি স্মল রিটেলার যারা আছে, ওরা যদি ফর এক্সাম্পল ওদের ট্রানজাকশনস ডিজিটাইজ করতে পারে, তো ইনভেন্টরি ম্যানেজমেন্ট, বুক কিপিং, এইসব নিয়ে অনেক বেনিফিটস আছে।
ফিনান্স, ফর এক্সাম্পল, ইন জেনারেল তুমি দেখবে মাইক্রো ফিন্যান্স রিলেটেড অ্যাপস আর এইসব তো এখন অনেক ডেভেলপ হচ্ছে, বাট ওরা এই যে এআই পাওয়ার্ড ক্রেডিট অ্যাসেসমেন্ট প্ল্যাটফর্মস যেগুলি বলি আমরা, যেগুলো লেন্ডিং কার্ড আর এইসব কিছু ধরে নাও, এরা অল্টারনেটিভ ডেটাও অনেকগুলো ইউজ করতে পারে। আগে কি শুধু ইউ হ্যাভ টু কালেক্ট দ্য ডেটা, বাট তোমার অ্যানালিসিস নিজে করতে হতো, বাট উইথ মেশিন লার্নিং, উইথ জেনারেটিভ এআই, এইগুলি মাচ মোর ফাস্টার আর অ্যাকুরেট ওয়েতে তুমি প্রসেস করতে পারো। লোন অ্যাপ্রুভালস হয়ে গেল, এই হাজার টাইপের ওয়ার্ক ফ্লোজ আছে যেগুলো তুমি ইমাজিন করতে পারো। তো এই সব কিছু রিপোর্টস ছিল, পিডব্লিউসি এর ফর এক্সাম্পল একটা রিপোর্ট ছিল যে এমএসএমইজ এর মধ্যে যদি এআই অ্যাডপ্ট হয় তাহলে জিডিপি গ্রোথ ক্যান গেট বুস্টেড বাই $500 billion বাই 2025 নিয়ে একটা ওদের রিপোর্ট ছিল। এই মুহূর্তে অ্যাগেন আমার একটা মিষ্টির দোকান আছে, আমি এমএসএমইর মধ্যেই পড়ি, আমি ধরে নিচ্ছি একটা মিষ্টির দোকান ওনার। তো আমি চাই যে আমার ব্যবসাটাতে এআই ইন্টিগ্রেট করতে। তো আমি কি তাহলে ওপেন এআই বা গুগল বা মানে এরকম বিগ টেকের কাছে যাওয়ার ছাড়া আমার কি এই মুহূর্তে কোনো অপশন আছে যে আমি আহ, আমার নিজেকে এনেবল করব? রাইট, রাইট। দেখো, এআই আসার আগেও এইসব স্টোর ফ্রন্টস ক্রিয়েট করার ভেরি সিম্পলিস্টিক ওয়েতে এগুলি থাকে। মানে আমি যে একটা কোম্পানিতে কাজ করতাম, ওখানে আমাদের একটা এমনি প্রোডাক্ট ছিল যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের জন্য ভেরি কুইকলি অনবোর্ড করে ওদের একটা সিম্পল ওয়েবসাইট বানিয়ে দেওয়া। আমাদের কাজ ছিল পেমেন্টস নেওয়া, ইন দ্য ফিনটেক সেক্টর, বাট আমাদের কাজ ছিল যে ওরা যদি অনলাইন আসে তাহলেই পেমেন্টস নিতে পারবে। তো ওইসব ওয়েবসাইটস ক্রিয়েট করার টুলস আর ওইসব আগেও ছিল, বাট ওটাতে এআই ইউজ হতো না। দ্যাট ওয়াজ সামথিং লাইক তুমি একটা সবার জন্য একটা জেনারিক ওয়েবসাইট বানিয়ে দেবো, বাট নাও তুমি ওটাকে কাস্টমাইজ করতে পারবে, রাইট? তোমার যেমন ইনভেন্টরি, তোমার কি কি প্রোডাক্টস আছে, ওটার ইমেজ, ফর এক্সাম্পল ইমেজ জেনারেশন ইজি হয়ে গেছে। তো আ বেটার স্টোর ফ্রন্ট ক্যান বি ক্রিয়েটেড ফর ইয়োর ওয়েবসাইট। আর ওটা তারপরে তুমি ই কমার্স সলিউশনসও তুমি বানাতে পারো, মানে এন্ড টু এন্ড, ফ্রম রাইট ফ্রম ডিসপ্লে টু চেকআউট টু পেমেন্ট টু এভরিথিং, ইফ দ্যাট ক্যান বি ইন্টিগ্রেটেড ইউজিং জেনএআই। অত এন্ড টু এন্ড এখনো হয়নি, বাট আই থিঙ্ক উইথ এজেন্টিক এআই, উইথ এমসিপি এইসব আসবে। কস্ট এখনো হয়তো প্রহিবিটিভ হবে ফর আ ফিউ ইয়ার্স অর মেবি ফর দ্য নিয়ার ফিউচার, বাট আই থিঙ্ক ওটা একটু আরো ডেমোক্রেটাইজ হয়ে যাবে। তো ওই দিক দিয়ে ইম্প্যাক্ট আছে। ওই রেগুলেশনের প্রশ্নে আরেকবার ফিরে যাই, মানে হুম, যে হুম, যেটা ওই আমাদের একটা অ্যালার্মিস্ট পজিশন তো সবসময় থেকে যাচ্ছে যে তাহলে কি এআই আমার চাকরি খেয়ে নেবে হুম, মানে এই হুম, ভয়টা তো আমাদের থাকেই। তো এইটা ইজ পারহ্যাপস পজিটিভ লাইট, যে এআই আমার চাকরি খাওয়ার আগে what I can do is I can start my own enterprise instead of working for a multinational company to হুম, enable small and medium scale uh, industries and become my own মানে আমার নিজের কোম্পানির ওনার। This হুম। is perhaps a good way forward, is it? Yeah, yeah. So even if you go back to history, right? সব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেগুলি এসেছিল, ওই সব সময় এই একটা ফিয়ার থাকতোই যে জবস ডিসপ্লেস হবে। পাওয়ার লুমস আসলো তো ভাবলো হ্যান্ডলুমস যারা চালায় ওদের কি হবে, রাইট? তো ওদের ক্ষেত্রেও ওই একটা অপরচুনিটি ছিল যে দে নিড টু আপগ্রেড টু রানিং পাওয়ার লুমস অর সাম আদার স্কিলস, রাইট? বাট এটা একটা ভয় থাকে যে শর্ট টার্মে কিছু একটা ইম্প্যাক্ট হবে, বাট লঙ্গার টার্ম, মেবি মিডিয়াম টু লং টার্মে উইথ রিস্কিলিং আপস্কিলিং এসবে আহ, ভালোই হবে। আর আরেকটা জিনিস যেটা দেখা হয় যে প্রোডাক্টিভিটি গেইনস খুব বেশি হয় ওয়েন এভার দেয়ার হ্যাভ বিন সাচ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো এআই কেও তুমি যদি দেখো একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সর্ট অফ, রাইট? মানে জেফরি ডিং বলে একজন অথর আছেন, উনি একটা কনসেপ্ট লিখেছিলেন যে ডিফিউশন, রাইট? ডিফিউশন অফ টেকনোলজিস, জেনারেল পারপাস টেকনোলজিস। তো ওই ক্ষেত্রে ও বলেছিল যে ওর 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 থিসিসটা আলাদা টাইপের ছিল যে অল অফ দিস টেকনোলজিস, যেটাকে আমরা জেনারেল পারপাস টেকনোলজিস বলি, যেমনি ইলেকট্রিসিটি হয়ে গেল, কিংবা আগের কালে মেশিন টুলস, কিংবা ফ্যাক্টরি সিস্টেম যেভাবে করা হয়েছে, তো এইসবের একটা ইম্প্যাক্ট থাকে অন ইকোনমিক গ্রোথ। ওটার জন্য ইকোনমিক গ্রোথ বাড়ে, প্রোডাক্টিভিটি বাড়ে, টোটাল ফ্যাক্টর প্রোডাক্টিভিটি যেটা বলে ওটাও বাড়ে। তো এইগুলি ক্ষেত্রে নতুন জবসও ক্রিয়েট হয়। এখন যেমনি ফর এক্সাম্পল কন্টেন্ট রাইটিং এরই ধরে নাও, কেউ যদি কন্টেন্ট রাইটিং করছে, ও শুধু এখন যদি নিজে লিখতে চায় তাহলে দ্যাট ইজ আ লস দ্যাট ইল হ্যাভ, বাট কোম্পানিজ উইল স্টিল ওয়ান্ট কি কেউ একজন কন্টেন্ট রাইটার থাকুক। মেবি আগে 10টা হায়ার হতো, 5টা হায়ার হতো, এখন হয়তো 2টো হায়ার হবে। বাট ওই 2টো হায়ার যারা হয়েছে ওদের থেকে এক্সপেকটেশন থাকবে যে তোমরা একটু
ইভলভ কন্টেন্ট ক্রিয়েট করো, রাইট? সেকেন্ডলি, যেমনি এই ওয়েবসাইটের এক্সাম্পলটা যদি নিয়ে নাও, ওয়েবসাইট ক্রিয়েট করা, অবভিয়াসলি একটা ফ্রন্ট এন্ড আছে বাট একটা ব্যাক এন্ডও আছে। তো ব্যাক এন্ডের মধ্যে দের আর জবস ওয়ার ইন ইউ উইল হ্যাভ এই এআই সিস্টেমসকে কেমনি করে ভালো টিউন করা যায়, রাইট? এই সিস্টেমস গুলি থেকে ডেটা, মানে ডেটা যে কালেক্ট করছো, তুমি যদি নিজেরই একটা এলএলএম, ফাউন্ডেশনাল এলএলএম তুমি যদি রান করছো, ইনফারেন্স ট্রেনিং এইসব করছো, তা তুমি ফর এক্সাম্পল ডিপসিক যে এটা আছে ওটা ওপেন ওয়েট করে দিয়েছে, রাইট? তো দের ওয়েটস অ্যান্ড অল আর অ্যাভেলেবল। তো ওইগুলিকেই তুমি যদি নিজের এটাতে ডিপ্লয় করে তোমার নিজের ট্রেনিং ডেটার উপরে রান করে, ইফ ইউ ক্যান থিঙ্ক অফ সাম ইউজ কেস, রাইট? তো দ্যাট ইজ another sort of business that business idea that you can have, right? So AI will open up other avenues also. তো ওটার মধ্যে জবস গ্রোথ তো হবে। আহ, যারা ইনিশিয়ালি ডিসপ্লেস হবে ওদের জন্য একটু শর্ট টার্মে প্রবলেমস হবে, বাট দেন মিডিয়াম লং টার্ম দে ক্যান। আপনি একটা ডিটেইলড আর্টিকেল লিখেছিলেন হিন্দুতে মে মাসে অন দ্য ট্যারিফ ওয়ার্স রিলেটেড টু দ্য ইউএস অ্যান্ড চায়না। আর ইউএস অ্যান্ড চায়নার মধ্যে যে এখন এখন তো অনেকটা নেগোসিয়েশনও চলে এসছে, কিন্তু তাও ইন টার্মস অফ মানে এই যে একটা প্রোটেকশনিস্ট পলিসি আমরা ইউএস পলিটিক্যাল স্পেয়ারে দেখতে পাচ্ছি। তো আর ইভেন চায়না যেরকম ভাবে এখন এআই তে ইনভেস্ট করছে, অ্যান্ড আমার মানে আমার ভিউ যে ওরা হয়তো ইউএস এর আগেই চলে, মানে দ্য ওয়ে দে আর ইনভেস্টিং অ্যান্ড ডিপ সিক এই ধরনের মডেলস নিয়ে ওরা যে মানে যেরকম ভাবে ওরা দে আর কামিং আহেড। তো ফর শিওর দে আর দ্য টু মেজর বিগ প্লেয়ার্স ইন দিস ডোমেন। So, where do you see in terms of, I mean, amongst all these tariff wars, India's positioning টা কি? মানে ইন্ডিয়া এক সময় মানে even not in context of AI, even আগেও ইন্ডিয়াকে বলতো মানে maybe they could leverage this as a China plus one strategy, বা in terms of the semiconductor এর যে investments গুলো ইন্ডিয়াতে আনা, which could in turn help AI মানে কম্পিউটিং এসব। তো হাউ ডু ইউ সি ইন্ডিয়াস পজিশনিং হিয়ার? মানে এটা কি ইন্ডিয়াকে রিস্ক, এটা কি একটা রিস্ক না ইজ ইট অ্যান অপরচুনিটি? মানে হাউ ডু ইউ ভিউ? না না, আমার তো মনে হয় ইট ইজ অ্যান অপরচুনিটি, ইট ইজ অ্যান অপরচুনিটি। টু কান্ট্রিজ ফাইটিং, ইটস অলওয়েজ ইউনো বেনিফিশিয়াল টু আ থার্ড কান্ট্রি, রাইট? তো ওটা তো আমার মনেই হয়, কারণ কি এখনো যদি দেখো যে ট্যারিফ ওয়ার্স গুলি হচ্ছে, একটা যে জিনিস আছে, ইট ইজ অলওয়েজ চেঞ্জিং, রাইট? তো তুমি আহ, একটা পলিসিকে নিয়ে তুমি যদি কোনো ডিসিশন বানাও, ইফ ইউ ক্রিয়েট ইউর ওন পলিসি, তাহলে এটা একটু ডিফিকাল্ট হবে। ফর এক্সাম্পল, ট্রাম্প আসার পরেই বললো যে দেল বি লাইক 125 or some such number, huge number ট্যারিফস ইম্পোজ হবে অন চায়না। তারপরে এনটিটি লিস্ট আছে, যেটা মানে ইউ কান্ট রিয়েলি প্রোভাইড এনভিডিয়া কাটিং এজ চিপস ফর এক্সাম্পল টু চায়না। তো এইসব রিস্ট্রিকশনস এর জন্য it is less attractive to build your factories, build your say development centers, etc. in China. Um, but ওই ক্ষেত্রে ইউএসএ তে গিয়েও এটা করা is not going to be that easy, right? মানে রিকার্ডিয়ান যে ট্রেড থিওরি আছে না, যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ নিয়েই কোম্পানিজদের অর ইভেন কান্ট্রিজ শুড ট্রেড, রাইট? মানে তোমার কম্পারেটিভ অ্যাডভান্টেজ কোন জিনিসে আছে, দ্যাট নিড নট বি অ্যান অ্যাবসলিউট অ্যাডভান্টেজ বিটুইন টু কান্ট্রিজ, বাট তোমার কম্পারেটিভ অ্যাডভান্টেজ যেটাতে আছে ওটা তোমার করা উচিত। তো ইউএসএ তে মানে দিস উইশফুল থিঙ্কিং এ সব ম্যানুফ্যাকচারিং ইউএসএ তে চলে যাবে। ইট ইজ নট জাস্ট অ্যাবাউট দ্য কস্ট অফ লেবার দেয়ার, রাইট? ইট ইজ অলসো অ্যাবাউট the ecosystem, right? After so many 20-30 years of sort of moving out the manufacturing to China, right? ওখানে ওই ইকোসিস্টেমটাও ক্রিয়েট করা উইল টেক সাম টাইম, রাইট? তুমি একটা সঙ্গে আরিজোনাতে গিয়ে একটা ফ্যাক্টরি টিআই বানিয়ে দিল, কে সরি টিএসএমসি বানিয়ে দিল, কিংবা অন্য কেউ বানিয়ে দিল। It is not just about creating the factory there, right? There are supply chains that span across the world, right? ওই সবগুলিকে রিকনফিগার করা is going to be difficult. ইন্ডিয়া যদি ওটাকে অ্যাট্রাক্ট করতে পারে ইন সাম ওয়েজ, রাইট? সাবসিডিজ দেওয়া, ফর এক্সাম্পল গভর্নমেন্ট এখন যে এইসব যে ফ্যাবস অফ ফাউন্ডারিজ গুলি বানানো হচ্ছে গুজরাটে, রাইট? ওটাতে মোস্ট অফ দ্য ইনভেস্টমেন্ট ইজ বাই দ্য গভর্নমেন্ট, মেবি থ্রু সাবসিডিজ অর হোয়াট এভার, রাইট? দিস সর্টস অফ ইনভেস্টমেন্টস একটু করতে হবে গভর্নমেন্টকে, অলদো
that sort of distorts the free market, but government will have to come up with some such schemes. The PLI scheme যেটা আছে, রাইট, ওইটাকেও এখন যে তুমি যদি দেখো সব PLI স্কিমস এর মধ্যে ইলেকট্রনিক কম্পোনেন্টস এর জন্য যে PLI স্কিমটা আছে ওটা সবচেয়ে বেস্ট পারফর্মিং আছে এখন অব্দি। তো ইন্ডিয়াকে যদি ওই চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি যে কোম্পানিজরা এখন অ্যাডপ্ট করবে ওটার যদি বেনিফিট নেওয়ার থাকে, there are 3-4 things that India needs to do. One is invest heavily in the talent aspect of it, right? মানে ইন্ডিয়াতে ধরে নাও design engineers also আমরা বলি AI এর, for example semiconductors এ we have a lot of these design engineers, but how many such startups founded by Indian designers এখন আছে, right? মানে এইসব যে patents file হয় on design and all of these are by people working in um, MNCs, obviously maybe working out of India, but the parent company is an MNC, right? So ওই একটা স্কিল ডেভেলপ করা, ওটার জন্য সেন্টার্স অফ এক্সিলেন্স আর এইসব যাও করার আছে, ওই ইকোসিস্টেমটা ক্রিয়েট করার মধ্যে গভর্নমেন্টের রোল বেশি হওয়া উচিত, এটা আমার মনে হয়। তো উই হ্যাভ আ গুড সফটওয়্যার বেস, রাইট? তুমি যদি সেমিকন্ডাক্টার্স এর মধ্যেও দেখো, এনভিডিয়ার পুরা যে প্ল্যাটফর্মটা আছে, দ্যাট ইজ অন দ্যাট সিটস অন টপ অফ দের জিপিইউস, রাইট? ইট ইজ বিকজ অফ দ্যাট টাইট কাপলিং দ্যাট এনভিডিয়া হ্যাজ, যে ওটার they are able to garner majority of the market share. তো এটার জন্য ওপেন সোর্স অল্টারনেটিভস এর উপরেও কাজ হচ্ছে, যেটা ট্রাইটন, যেটা ওপেন এআই লিড করছে। ইন্ডিয়া, আই থিঙ্ক গভর্নমেন্ট যদি কিছু সাপোর্ট করা থাকে এইসব জিনিসকে সাপোর্ট করেছিল, ওপেন সোর্স অল্টারনেটিভস টু দিজ লেয়ার্স, রাইট? এটার উপরে যদি ইন্ডিয়ান কোম্পানিজরা ইনভেস্ট করা, ইন্ডিয়ান কোম্পানিজকে ওপেন সোর্স কমিউনিটিজরা যদি একটু ইনভেস্ট করতে পারে, then it will help us get rid of that time. We are tied to now Nvidia, right? The ecosystem is tied to Nvidia, but if it can be open, it can move to something that is not tied to Nvidia or to in fact any company as such, that would have to India জন্য beneficial. তোমাদের তক্ষশিলা ইনস্টিটিউট বলো, বা আমাদের ধরো এরকম পাবলিক পলিসির তো বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্কস আছে। তোমার একটা আর্টিকেল পড়েছিলাম যেখানে তুমি ডারপার সাথে আমাদের ইন্ডিয়ান বিউরোক্রেটিক ইনস্টিটিউশনস প্রোপেলিং সায়েন্টিফিক প্রগ্রেস, তার একটা কম্প্যারিজন করেছিলে। তুমি এই কনটেক্সটে একটু বলো তো যে মানে বর্তমানে ভারতবর্ষে যে টেকনোলজিক্যাল পলিসি মেকিং হচ্ছে তাতে বিউরোক্র্যাটদের রোল আর ধরো এন্টারপ্রেনার্স বা কোম্পানিজ বা এক্সপার্টস, যাদেরকে আমরা টেকনোলজিক্যাল এক্সপার্টস ইদার ইন থিওরি অর ইন প্র্যাকটিস বলি, তো তাদের রোলটা ঠিক কতটা, সেটা ইউএস এর ডারপার সাথে তোমার এই মুহূর্তে একটা কম্প্যারিজন তুমি যেটা করেছিলে তোমার আর্টিকেলে, সেটা নিয়ে একটু বল। সো ওই আর্টিকেলটা আমি বেসিক্যালি লিখেছিলাম অন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর ইনোভেশন নিয়ে, রাইট? তো তুমি যদি দেখো ইন্ডিয়াতে উই ইনভেস্ট ভেরি লেস ফার্স্ট অফ অল ইন R&D অ্যাজ আ পার্সেন্টেজ অফ জিডিপি, 0.7%, যেটা এখন কমে এসে 0.64 হয়ে গেছে, এটা নাম্বার যেটা লাস্ট 2-3 বছরে কমেও গেছে। And compared to the US and all, where like 3%, South Korea 3.4, and other such numbers, right? Israel, I think, much higher. The US was like 2.8 or something, right? তো ওই অ্যাবসলিউট আর মানে নাম্বারস হিসাবেও কম আছে, আর এটার মধ্যেও যদি তুমি ডিস্ট্রিবিউশন দেখো, around 60-70% is investment by public sector in India, which is totally opposite of what you see as an average in the world আর ডেভেলপ কান্ট্রিজ এর মধ্যে। ওখানে রিভার্স থাকে, মানে প্রাইভেট সেক্টর বেশি ইনভেস্ট করে ইন R&D, আর পাবলিক সেক্টর কম করে in terms of investment percentages, and they do more on basic research also. But ওখানেও বেসিক রিসার্চও প্রাইভেট সেক্টর আছে। তুমি এটার এক্সাম্পলই যদি দেখো, একটা হাজার শাহ আর মাসিলকে এদের একটা পেপার ছিল, যেটার মধ্যে ওরা এই 3-4টে এক্সাম্পলস অ্যানালাইজ করেছিল, নাসা, ইসরো, আর তারপরে ফ্রেঞ্চ ডিফেন্স সিস্টেম আর ইন্ডিয়ার DRDO আর ওইসব। আর ওটার মধ্যে ওরা দেখেছিল যে নাসা কারণ 80% অফ ইটস ওয়ার্ক আউটসোর্স করে দেয়। তো এই ক্ষেত্রে দ্য আর্গুমেন্ট ইজ দ্যাট দ্য গভর্নমেন্ট is maybe best suited to do basic research, because ওটার মধ্যে ওই যে পজিটিভ এক্সটার্নালিটি কনসেপ্টটা বলেছিলাম, যেটার মধ্যে বেনিফিটস টু দ্য সোসাইটি ডিফিউজড আছে, বাট কস্ট একজনের উপরে হবে, তো প্রাইভেট সেক্টর হয়তো ইনভেস্ট করবে না, তবে লার্জ জেস্টেশন পিরিয়ড ওইসব থাকে। আর বিউরোক্র্যাটস আর নট রিয়েলি পিপল হু ক্যান ড্রাইভ দিস, রাইট? সো ইউ নিড এক্সপার্ট সায়েন্টিস্ট হু ক্যান ড্রাইভ দিস। তো এটার জন্য আইডিয়া হচ্ছে যে তুমি আউটসোর্স করা চালু করো, and not just the last leg, যেখানে তুমি ট্রান্সলেশনাল রিসার্চটাই শুধু করতে বলছো না, তুমি মানে পুরো টিআরএল লেভেলস গুলিকে আউটসোর্স করো,
গভর্নমেন্ট মানে ইন্ডিয়ার গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরকে ট্রাস্ট করে না, সেইটা তো একটা, ইট সিমস লাইক আ ফ্যাক্টর যে সাফিসিয়েন্ট ট্রাস্ট নেই। এইদিকে টেকনোলজি কোম্পানিজ গুলোতে গুড নাম্বার অফ ইন্ডিয়ান্স আর লিডিং। এই 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 ডিসকানেক্টটা কেন, এইটা নিয়ে একটু বলো। আর দ্বিতীয়ত, আহ, যেই মুহূর্তে তোমার এই কোম্পানিদের সাথে ধরো গভর্নমেন্টের একটা ডেলিভারি মানে ক্লায়েন্ট এবং আহ, কি বলে সার্ভিস প্রোভাইডার, এইরকম একটা সম্পর্ক যেই মুহূর্তে তৈরি হচ্ছে, সেই মুহূর্তে ক্রোনিইজমের একটা তো ভয় থেকেই যায়। এটা ইউএসএ তে কি করে লোকজন আটকায়, বা আদৌ কি আটকায়, আর আমাদের দেশে কি আদৌ মানে ক্রোনিজম চলে বা চলে না, বা এই ধরনের সেক্টরে ক্রোনিজম যদি বাই চান্স আটকাতে হয় কিভাবে আটকাবে, বা যদি মানে হয় তাহলে কিভাবে সেটাকে আটকাবে আর কি। তো আম, এই যে তুমি বললে অবভিয়াসলি ইন্ডিয়া থেকে অনেক লোক বাইরে গিয়ে রিসার্চ করে, আর ভালোই রিসার্চ করে। ইভেন কোম্পানিজ হয়ে গেল কিংবা রিসার্চ ল্যাবরেটরিজ বা ইউনিভার্সিটিজে গিয়ে, রাইট? তো ওয়ান অফ দ্য রিজনস যেটা দেখা গেছে হচ্ছে ওই ইকোসিস্টেমটা, রাইট? তোমার শুধু রিসার্চ করে পেপার পাবলিশ করা তোমার এম হওয়া উচিত না, রাইট? তুমি ওই ক্ষেত্রে যদি দেখো নাম্বার অফ পাবলিকেশনস, নাম্বার অফ পেটেন্টস যেটা ফাইল্ড, অ্যাটলিস্ট কত অ্যাপ্রুভ হয় সব আলাদা ব্যাপার, বাট কত পাবলিকেশনস হয়, কত ফাইল হয় পেটেন্ট, এইসবের মধ্যে ইন্ডিয়ান নাম্বারস আর গ্রোয়িং, রাইট? বাট ওইটাই যে কমার্শিয়ালাইজ প্রোডাক্টস কত হচ্ছে, সিএসআইআর এর যে এতগুলো ল্যাবস আছে ওইগুলির মধ্যে থেকে পেটেন্টস কিংবা পাবলিকেশন এইসব আসে আসে হয়তো, বাট ওটার ইন্ডাস্ট্রির সঙ্গে কি লিঙ্কেজেস আছে, আর ইউ এবল টু ক্রিয়েট দোজ প্রোডাক্টস, রাইট? ওইটা অনেক কম আছে। তো ওটা ইউএসএ যদি তুমি দেখো, দ্যাট ইজ মাচ হায়ার বিকজ দে হ্যাভ গুড লিঙ্কেজেস বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া, বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড হায়ার রিসার্চ ইনস্টিটিউশনস। ওদের ওখানে the amount of research that happens is high in educational institutions, the higher research institutions, which combine, which develop as research education institutions also। ওদের মধ্যে ওই ট্রান্সলেশন যেটা হয় ওটা মাচ মোর, তো ওই একটা অ্যাট্রাকশন থাকে ইউএস আর ওই আদার কান্ট্রিজে, রাইট? দ্য ইজ অফ ডুইং দ্যাট রিসার্চ ইজ অলসো মাচ হায়ার হিয়ার। তুমি যদি রিসার্চার্সের সঙ্গে কথা বলো, তাহলে এই প্রকিউরমেন্টের এত প্রবলেমস আছে, মানে তোমার ওই জেম পোর্টাল যেটা একটা আছে, জিএম পোর্টাল, গভর্নমেন্ট ই মার্কেট প্লেস, দ্যাট ইজ নাও সর্ট অফ ম্যান্ডেটেড ফর অল সর্টস অফ প্রকিউরমেন্টস ইন দ্য পাবলিক সেক্টর। তো দ্যাট ইজ, ওটার মধ্যে তোমার L1 বিডিংই করতে হবে, তোমার মানে লিস্ট কস্ট বিডারটাকেই নিতে হবে। আর ওটার মধ্যে থ্রেশহোল্ডসও অত ওয়েল মেনশন না, অত কম আছে। তো মানে দ্য অ্যামাউন্ট অফ লিওয়ে দ্যাট ইউ হ্যাভ ইন ম্যানেজিং ইয়ার রিসার্চ প্রসেস ওটা খুবই মানে কম। অ্যান্ড ফোর্থ অ্যাসপেক্ট যেটা খুব ইম্পর্টেন্ট, বাট আমরা হয়তো অত ভাবি না, দ্য লাইফ অ্যাসপেক্ট, দ্য কোয়ালিটি অফ লাইফ অ্যাসপেক্ট। ইফ ইউ ওয়ান্ট পিপল টু কাম ব্যাক হিয়ার, ইভেন ইন ব্যাঙ্গালোর, তুমি অত ভালো ফ্যাসিলিটিস দিতে পারছো কিনা, যেটা ওরা ওখানে অভ্যস্ত আছে, ওইসবও তোমায় দেখতে হবে। সো আমরা যে একটা মাইন্ডসেট বলি, এটা অ্যাকচুয়ালি আসবে যখন রুলস এর মধ্যে ইউ উইল পারমিট দিস থিংস, আনলেস ইন দ্য রুল ইউ গিভ দ্য ফ্রিডম টু নট ডু L1 বিডিং অলওয়েজ। তাহলে ক্যাগের কাজ হচ্ছে ওটাকে ধরা, রাইট? ও ধরবে আর তোমার, তারপর ইউ উইল বি হাউন্ডেড ইন দ্য কোর্টস। তো দ্যাটস ওয়াই ক্রোনিজম ইন্ডিয়াতে অ্যাট দিস স্টেজ অফ আর ডেভেলপমেন্ট হবেই। ওটার জন্য রুলসকে সিম্পলিফাই করতে হবে অ্যান্ড মোর লিওয়ে দিতে হবে টু সে প্রকিউরমেন্টের মধ্যে। এখন তুমি যদি ডিফেন্স সেক্টর কোম্পানিদের সঙ্গে কথা বলো, দে সে দ্যাট ইট ইজ দ্য প্রকিউরমেন্ট দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেম। অ্যান্ড উই অলসো সেন্সিটাইজ, যে আমাদের জুডিশিয়ারি আছে, যে আমাদের আরবিট্রেটার্স হবে, এইসব যদি আমরা সেন্সিটাইজ করি, তাহলে ক্রোনিজম যাওয়ার একটু প্রবলেম আছে। কারাপশন আই গেস সব জায়গায় হবে, বাট ইউনো ইফ ইউ ক্যান রিডিউস ইট বাই সাম অ্যামাউন্ট অলসো ইউজিং দিস চেঞ্জেস, দ্যাট উইল বি গুড। আমার একটা প্রশ্ন ছিল রিলেটেড টু দ্য চায়না মডেল, মানে চায়নার যে মানে ইউনিক কিনা জানি না, বাট মানে আমার এটা মনে হয়েছে যে আমি রিসেন্টলি একটা লেক্স ফ্রিডম্যানেরও একটা আলোচনা দেখছি উইথ উইথ এআই এক্সপার্টস। তো দে ওয়ার টেলিং অ্যাবাউট যে ডিপসিক R1 বা ডিপসিক V3 ওরা কিভাবে ট্রেন করেছেন। সাপোজেডলি দ্য কস্ট অফ ট্রেনিং ওয়াজ অলমোস্ট ওয়ে লেস দ্যান ওপেন এআই এর মডেলস, মানে জিপিটি যে মডেলস গুলো। এবার দে আর অলসো পুশিং ফর দ্য ওপেন এআই, মানে ওপেন সোর্স এআই যেটাকে বলছে, যেটা which will give higher transparency, মানে যেটা আমরা ওপেন সোর্স কোড যেটাই মানে যেটা বলি আর কি।
তো মানে ডু ইউ সি ইট অ্যাজ এ প্যারাডক্স, মানে একদিকে চায়না ইজ নোন ফর দেয়ার ভেরি হাই কন্ট্রোল, মানে প্রোটেকশনিস্ট কন্ট্রোল অফ দ্য ডেটা, তো এদিকে রিলেটেড টু এআই ওদের স্ট্র্যাটেজিটা হ্যাজ বিন ভেরি ওপেন অ্যান্ড অলসো সিগনিফিকেন্টলি লেসার কস্ট, এটা তো আছে, এটা ইন জেনারেল মানে থ্রু দেয়ার এভরিথিং মানে ওটা আছে। সো মানে মানে হোয়াট ইজ চায়না ডুইং রাইট, মানে হাউ ডু ইউ সি দিস? But one good thing they did was they invested heavily in R&D also, right? So we একটা push right from their government, and even at the top levels if you see, they ওদের কোনো যদি তুমি ডকুমেন্ট দেখো, আম, ওদের যে 2035 এর যে চায়না অ্যাকশন প্ল্যান কি এটা ছিল, ওটার মধ্যে তুমি দেখো দে হ্যাড ক্লিয়ারলি আইডেন্টিফাইড সেক্টরস কি এআই, ক্রিপ্টোগ্রাফি ওইসব নিয়ে, দোজ আর দ্য সেক্টরস দ্যাট উই ওয়ান্ট টু টার্গেট। তো ওদের ফোকাস একটা আছে। অ্যান্ড দে হ্যাভ, আরেকটা যেটা আমার ইম্পর্টেন্ট লাগে যে চায়নাতে দে হ্যাভ ডিসেন্ট্রালাইজ দেয়ার their investment models also, right? মানে তুমি যদি দেখো বেজিং, সাংহাই এসব যে সিটিজ গুলো আছে, দে হ্যাভ দিস গভর্নমেন্ট গাইডেন্স ফান্ডস, রাইট, which are VC funds, চাইনিজ গভর্নমেন্ট অন VC ফান্ডস, বাট যেটার মধ্যে তুমি দেখবে মিউনিসিপাল কর্পোরেশনস আর মিউনিসিপাল লেভেলের যে অথরিটিজ আছে, দে অলসো হ্যাভ আ স্টেক ইন দ্যাট। সো a lot of this investment is happening in a very decentralized manner. ওই একটা ইটস a total reverse of Indian fiscal model, যেটার মধ্যে a lot of the investment is done at the central level without and in a one size fits all approach যেটা বলে না, ওটা আছে। তো চায়নাতে ওই একটা জিনিস ওদের বেনিফিটে আছে। থার্ড যেটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিয়েটিভ ইনসিকিউরিটি, একটা কনসেপ্ট আছে যেটা মার্ক জ্যাকারি টেইলর বলে একজন আছে, ও একটা বই লিখেছিল, ওটা আমাদের ক্রিয়েটিভ ইনসিকিউরিটি কনসেপ্টটা বলেছিল যে যখন এক্সটার্নাল থ্রেটস বেশি হয়ে যায় অ্যাজ কম্পেয়ার টু ডোমেস্টিক ইনস্টেবিলিটি, তখন ইট ইজ মাচ মোর ইজিয়ার ফর গভর্নমেন্টস to coalesce and develop domestic coalition to tackle that problem. তো ওইটা চায়নার ক্ষেত্রে খুব বেনিফিট দিয়েছে, বিকজ এখন তুমি দেখে থাকো ডিপসিকের ইনোভেশন যেটা আছে, a lot of it is attributed কি 2019 থেকে যে ওদের উপর রেস্ট্রিকশনস দেওয়া হয়েছে, ওদের যে এনভিডিআর H100 H200 এইসব জিপিউস ওরা রেস্ট্রিক্টেড অ্যাক্সেস ছিল, এইসবের জন্য ওদের দে হ্যাড টু ডু আ লট অফ ইনোভেশন। তুমি যদি ওদের অ্যালগোরিদমস যেগুলি ওরা ইউজ করেছে দেখো, দে ওয়ার নট সামথিং দ্যাট দে কেম আপ উইথ, রাইট? দিজ ওয়ার এইসব অ্যালগোরিদমস আগের থেকেই ইউএস বেসড রিসার্চার্স হ্যাড বিন ওয়ার্কিং অন, বাট বিকজ ওখানে টাকার অভাব নেই, রাইট, ওখানে you can throw money at GPUs and you can run your models, right? But DeepSeek এর কাছে ওই GPUs ই ছিল না, so they had to do a lot of work on that. তো এটা আমাদের মনে হয় যে চায়নাতে গভর্নমেন্ট সাপোর্ট খুব পেয়েছে ওরা, বাট এটা অ্যাকচুয়ালি রিভার্স ফর দেয়ার ফিল্ড, বিকজ ওরা যদি দেখে থাকো দে আর পার্ট অফ আ হেজ ফান্ড, রাইট? আর ওরা কোয়ান্টিটেটিভ ট্রেডিং স্ট্র্যাটেজিস নিয়ে ওরা কাজ করে। তো আন্ডার শি জিনপিং, বিকজ অফ দ্যাট কমন প্রসপেরিটি কনসেপ্ট, আর তারপরে ন্যাশনাল রিজুভিনেশন, এইসব যে ওরা কনসেপ্ট আছে শি জিনপিং এর, ওইটার আন্ডারে ওদের কনসেপ্ট হচ্ছে যে টেক অলসো শুড হ্যাভ লাইক টু legs, রাইট? মানে ইট শুড রিসার্চও করো, বাট ইট শুড বি সোশ্যালি অ্যান্ড ন্যাশনালি রেলেভেন্ট। না, অবভিয়াসলি গভর্নমেন্ট সাপোর্ট অনেক আছে, মানে আমাদের যে স্কেলে আমরা ইনভেস্ট করি আর চায়নার স্কেল যেগুলি আছে, তুমি মানে অনেক আকাশ পাতালের তফাৎ, রাইট? তো আগে আগে যে প্রশ্নটা করেছিলাম সেটাই আরেকবার করি, হুম, কিন্তু আরেকটু আরেকটু আহ, মানে অ্যাবস্ট্রাক্ট লেভেলে। সেটা হলো যে যদি একজন ক্লাস 9-এর স্টুডেন্টকে বলতে হয় যে ইন ইন দের তার তার যে রচনাটা সে লিখছে তার উপসংহারে যদি তাকে সামারাইজ করতে হয় হুম, যে এআই এর সুফল ও কুফল, তাহলে কি এইটা বলা ঠিক হবে যে যেখানেই হিউম্যান এফার্ট, মানে যেখানে হিউম্যান এফার্টকে এআই সাবস্টিটিউট করছে, হুম, সেইখানেই উই শুড বি কেয়ারফুল not to immediately allow AI to replace human effort, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেখানে হিউম্যান এফার্ট ব্যবহার করার আমাদের ক্যাপাবিলিটি নেই, কিন্তু হুম, এআই আমাদেরকে সেইখানে ইজ অ্যাসিস্টিং আস টু অ্যারাইভ অ্যাট ডিসিশনস অর ডু থিংস, সেইখানে এআই কে বেশি করে ব্যবহার করা, স্টিল বিং কেয়ারফুল যে এআই ডাজন্ট গিভ আস ইনকারেক্ট আনসার্স, বা মানে কোনো কিছু একটা ডিজাস্ট্রাস করে দিল সেরকম যেন না হয়। তো ইন হুম, বোথ কেসেস এআই রিকোয়ার্স মনিটরিং, বাট যেখানে হিউম্যান এফার্ট বেশি লাগে সেইখানে ইমিডিয়েটলি সাবস্টিটিউশন করার বিষয়ে উই শুড বি ভেরি কেয়ারফুল, এবং যেখানে হিউম্যান এফার্ট দিয়েও আমরা খুব একটা কিছু করতে পারছি না
সেইখানে এআই কে again বেশি করে প্রমোট করা। Is this a good summary of Yeah. what the 9-year-old can, sorry, a student of class 9 can write in their Right. conclusion? হ্যাঁ, দেখো ইন্ডিয়াতে হিউজ পপুলেশন, এমপ্লয়মেন্ট প্রবলেম, লেবার প্রবলেম এইসব আছে, রাইট? সো উই হ্যাভ টু বি মাইন্ডফুল অফ দ্যাট। তো যেখানেও হিউম্যানলি পসিবল ওয়ার্ক সাবস্টিটিউট হচ্ছে, I am not a big fan of government intervening, right? আমি একটু ফ্রি মার্কেট, not an absolutist obviously, but government intervention has a lot of these unintended consequences. So we need to help them, but in maybe some positive ways, right? মানে তুমি রিস্কিলিং এর জন্য হেল্প করো, একটু maybe tax them but use that revenue in a way that helps people to reskill, because this AI wave is not going to be stopped by us just looking the other way. মানে এটা আসছে, there's going to be change. যেসব ফিল্ড তুমি বললে যেখানে মানে হিউম্যান কেপেবিলিটি আর ট্যালেন্ট নেই এখন, ধরো না জিওস্পেশিয়াল অ্যানালিসিস করতে চাও, ওখানে এখন নেই, মানে there's not a lot of human labor involved, আর ওখানে টেকনোলজি ইউজ করতে হবে, তো ওখানে আরো ইউজ হবে। অ্যাগ্রিকালচারে ফর এক্সাম্পল ওয়েদার প্যাটার্নস তোমার ডিটারমাইন করতে হবে, কিংবা পেস্ট অ্যাটাক্স ডিটারমাইন করতে হবে, তো এইসবের মধ্যে অবভিয়াসলি হিউম্যান ইন্টারভেনশন এখনো নেই, আর বাট getting AI help of AI in this is going to be very essential. তো ওইসব ফিল্ডে there's shoe in, মানে you get AI to do it, right? Places where there is job displacement, obviously get some positive reinforcements, positive incentives instead of negative incentives, কি মানে ব্যান করে দাও কিংবা অবস্ট্রাক্ট করে দাও, কিংবা রেগুলেশনস আনো যে তুমি এত ডিসপ্লেসমেন্ট করতে পারবে না অফ লেবার, দ্যাট মাইট বি unproductive, but this is just my view and আমার লাইক। বাট আই থিঙ্ক অনেকটা সময় দিলেন, থ্যাংক ইউ অরিন্দম, আই মিন ফর দিস মজা প্রচন্ড ইনসাইটফুল ডিসকাশন। মানে হয়তো প্রশ্ন মানে অনেক আরো আছে, আর এটা তোমার আরো মানে 3-4টে সেশনও শেষ হবে না, কিন্তু ভাস্ট যে ভাস্ট টপিক, খুবই মানে তাও vast. আমরা ট্রাই করলাম মানে যতটুক মানে কভার করা যায়। বাট ইয়া, বাট থ্যাংক ইউ ফর দিস সেশন। Just thanks for having me. মজা আসলো, questions was more for discussion, তো ওটা একটা ভালো থাকে, and rather than just question answers. Yeah.